ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমাকে ক্লিয়ারলি অডিবল লাগছে। তাহলে আমি আমার লেকচারটা শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। 47তম বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রেসিভ ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাশফিকুর রহমান আবরার। আমি 43তম বিসিএস থেকে প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত অবস্থায় আছি। তো আজকে এই প্রিলি ব্যাচের প্রোগ্রামটায় আমি আপনাদের সাথে আহ, এই প্রিলি ব্যাচটার ব্যাপারে এবং এই প্রোগ্রামটার ব্যাপারে ব্রিফ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ, আমি আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা প্লিজ ফিল ফ্রি টু পার্টিসিপেট ইন দিস মিটিং। আপনারা আপনাদের যে সকল প্রশ্ন জিজ্ঞাসা থাকবে আপনারা সেগুলো করতে পারেন। আপনারাও আলোচনায় অংশগ্রহণ করবেন, আপনাদের মতামত দিবেন, এটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। যারা ফেসবুকে থেকে কিংবা ইউটিউব থেকে আমাদের সাথে যুক্ত আছেন, তারা কমেন্ট সেকশনে আমাদের সাথে পার্টিসিপেশনে অংশগ্রহণ করতে পারেন। আপনারা কমেন্ট করলে সেই কমেন্টগুলোর উত্তর যুক্ত হচ্ছে। তো আজকে আমরা মূলত এই বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রামটার ব্যাপারে একটা ব্রিফিংই বলা যায় এটা, যে ব্রিফিংটা আমরা করব। তো এই ব্রিফিংটাতে আমি দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত আছে। তো আসলে আমি একটু যদি শুরু করি আলোচনাটা, তো সবার প্রথম একটু আলোচনাটা যদি শুরু করি, তা আমাদের লক্ষ্য সিভিল সার্ভিস যদি আমাদের সবার লক্ষ্য হয়, সিভিল সার্ভিসের জন্য প্রচুর পরিমাণ ডেডিকেশন দিতে হয়, এটা আমরা সবাই জানি। সম্প্রতি আগের বিসিএস এর প্রিলিমিনারি ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা দেখেছেন যে এখানে মাত্র 10,000 প্লাস কিছু অ্যামাউন্ট টিকানো হয়েছে। প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেট, তারা আহ, অনেক চেষ্টা করেছে, মেধাবী, এবং তাদের ফুল এফোর্ট দিয়েও অনেকে ক্র্যাক করতে পারে নাই। সো এখানে আমাদের যেই আহ, মানে জার্নিটা, এই জার্নিটা অনেক আনপ্রেডিক্টেবল, ডিফিকাল্ট এট দ্য সেম টাইম। তো এই জার্নিটা ক্র্যাক করা কি আসলে এতটাই সহজ? খুব সম্ভবত না। তাহলে এই জার্নিটাতে আপনার যে স্ট্রাগলিং টাইমটা আছে, এই স্ট্রাগলিং টাইমটাতে আপনার পাশে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই প্রোগ্রামগুলোতে আমরা সাধারণত প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে বিভিন্ন বিষয়ে লেকচার, কন্টেন্ট, কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়ালস প্রোভাইড করা, এবং এক্সাম দিয়ে নিজেকে যাচাই বাছাই করার একটা ব্যবস্থা করা, সেই জিনিসগুলা উত্তরণ থেকে আমরা করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, একজন বলছে সাউন্ড একটু বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আহ আপনাদের কার কি ড্রিম ক্যাডার কোনটা আমাকে একটু জানান তো। তাহলে কে কোন ক্যাডারে যেতে চান? যে ভাই আমার পেতেই হবে এমন কোনো কথা নেই, ড্রিম থাকতেই পারে। ঠিক আছে? পুলিশ, অ্যাডমিন, একজন আছেন হেলথ, ফরেন ক্যাডার, মাশাল্লাহ। হেলথ, অ্যাডমিন, একজনের ড্রিম আছে শিক্ষা ক্যাডার, ভেরি গুড, টিচিং ইজ এ ভেরি নোবেল প্রফেশন। ফরেনের আছেন দুইজন, এডুকেশন আছেন একজন, অ্যাডমিন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে শিক্ষা ক্যাডার, বিশেষ ফরেন অ্যাফেয়ার্স, অ্যাডমিন, পুলিশ, একজন রেলওয়ের আছেন, কৃষির জন্য আছেন। মাশাল্লাহ, আপনারা সবাই প্রত্যেকে আপনাদের কাঙ্ক্ষিত যেটা ইয়া আছে সেটা পান, এটাই হচ্ছে আমাদের কথা। এখন ক্যাডার গুলা বেসিক্যালি কয় রকমের? দুই রকমের, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। জেনারেল ক্যাডার গুলার মধ্যে হতে পারে অ্যাডমিন, পুলিশ, ফরেন, কাস্টমস, ট্যাক্স, এগুলো হচ্ছে সব জেনারেল ক্যাডার। সমবায়, আনসার, এগুলো হচ্ছে সব জেনারেল ক্যাডার। টেকনিক্যাল ক্যাডার গুলোর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ক্যাডার হচ্ছে স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, ইঞ্জিনিয়ারিং, যে ক্যাডার গুলো আছে সেগুলা। রেলওয়ে প্রকৌশলের মধ্যে দুইটা পোর্শন আছে, একটা পোর্শন টেকনিক্যাল, একটা পোর্শন আবার জেনারেল। তারপরে আবার আপনার মোটা দাগে সড়ক ও জনপথ ইঞ্জিনিয়ারিং এর অংশের মধ্যে আসলে পড়ে, ওটাও হচ্ছে আপনার টেকনিক্যাল ক্যাডার। তো বিসিএস এই জিনিসটা ক্যাডার সার্ভিসের মার্কসটা কিভাবে হিসাব করে? তো প্রথম কথা হচ্ছে, একটা অ্যামাউন্টের ক্যান্ডিডেটকে প্রথমে আগে প্রিলি পাস করানো হয়। প্রিলি পাস করার পর তারপরে রিটেন পরীক্ষা হয়। তো রিটেন পরীক্ষাটা আপনি আবেদনের সময় আপনি তিন ধরনের আবেদন করতে পারেন। একটা হচ্ছে অনলি জেনারেল, একটা হচ্ছে অনলি টেকনিক্যাল, আর একটা হচ্ছে জেনারেল প্লাস টেকনিক্যাল, দুইটা মিলিয়ে। তা আপনি যদি অনলি জেনারেল আবেদন করেন তাহলে আপনার মোট মার্কসের হিসাবটা হবে 900 মার্কসের। ঠিক আছে? তা আপনার মোট হবে 900 মার্কসের। এই 900 মার্কসের মধ্যে আপনার রিটেন হবে
আর কারো যদি জেনারেল প্লাস টেকনিক্যাল উভয়টারই আবেদন থাকে, তাহলে তার মোট পরীক্ষা হবে 1100 মার্কসের। জেনারেল প্লাস টেকনিক্যালের মোট হবে 1100 মার্কসের। যারা শুধু টেকনিক্যাল আবেদন করবে তাদেরও পরীক্ষা হবে আবার 900 মার্কসের। তাহলে জেনারেল প্লাস টেকনিক্যাল একটা অতিরিক্ত 200 মার্কের পরীক্ষা দেওয়া লাগতেছে। তো হিসাবটা কিভাবে হয়? সব সাবজেক্ট গুলো সেমই থাকে, বাংলা 200, ইংরেজি 200, আন্তর্জাতিক বিষয় হলে 100, বাংলাদেশ বিষয় হলে 200, তারপরে গণিত 50, মানসিক দক্ষতা 50, বিজ্ঞান থেকে 100। এর মধ্যে আবার বাংলার 200-র মধ্যে আবার দুইটা ভাগ আছে, বাংলা প্রথম পত্র 100, বাংলা দ্বিতীয় পত্র 100। বাংলা দ্বিতীয় পত্রের 100 এবং বিজ্ঞান এখানের 100, 100, 200 বাদ দিয়ে তখন টেকনিক্যাল যে সাবজেক্টটা, যেমন ধরেন আমি ইংরেজি বিষয়ে পড়াশোনা করেছি, তাহলে ইংরেজি থেকে আমি 200 তো কত পাচ্ছি, এটা এনে তখন যোগ করে। তো এইভাবে করে প্রতিটা মেরিট লিস্টই, মানে 1100 মার্কের পরীক্ষা দিলেও মেরিট লিস্টটা হয় 900 মার্কসের। আমি কি সিস্টেমটা বুঝাইতে পারছি? কারণ আপনার কি ওই যে টেকনিক্যালের 200 সাবজেক্ট যখন আসে তখন হচ্ছে আপনার বাংলা দ্বিতীয় পত্র আর বিজ্ঞানটা বাদ যায়, বুঝছেন? যারা শুধুমাত্র টেকনিক্যাল আবেদন করেন, যারা শুধুমাত্র টেকনিক্যাল আবেদন করেন তাদের বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান পরীক্ষা দিতে হয় না। এই দুইটার পরিবর্তে তারা তখন শুধুমাত্র 200 নম্বরে তার নিজ নিজ সাবজেক্টের পরীক্ষা তারা দেন। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? ওকে। আচ্ছা, তা এখন আসেন যে ক্যাডার চয়েসের ব্যাপারে। ভাইয়া কোন ক্যাডার ভালো, কোন ক্যাডার খারাপ? আমি যদি একদম সত্যি কথা বলি, তাহলে হচ্ছে প্রতিটা ক্যাডার সার্ভিসই ভালো। যে ভাইয়া সবচেয়ে ভালো কোনটা, কোনটাতে কোনো অসুবিধা নেই, উত্তর হচ্ছে এমন কোনো ক্যাডার সার্ভিস নেই যেটাতে কোনো অসুবিধা নেই। প্রতিটারই কিছু ফ্লজ আছে, প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজ আছে, প্রত্যেকটারই কিছু লিমিটেশনস আছে। তো এই অ্যাডভান্টেজ এবং লিমিটেশনস গুলো আসলে আপনাকে আপনার নিজের যেই জীবনের যে প্রেফারেন্স তার নিরিখে হিসাব করতে হবে। ব্যাপারটা কিরকম, যেমন ধরেন আহ এটা মোটামুটি অনেকেই জানে যে শিক্ষা ক্যাডারে চাকরিতে তুলনামূলক কিছু রিল্যাক্স আছে, পরিবারকে সময় দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু অন দা আদার হ্যান্ড কিছু কিছু ক্যাডার সার্ভিস খুবই ব্যস্ত থাকে, যেমন বিশেষ করে যেমন অ্যাডমিনের কথা যদি বলেন, পুলিশের কথা যদি বলেন, এই ধরনের ক্যাডার সার্ভিস গুলো খুবই ব্যস্ততা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে না ম্যাক্সিমাম টাইম। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে তখন দেখা যায় যে অনেকে ফ্রাস্ট্রেটেড ফিল করে যে আমি তো একজন ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, আমার কাছে তো এই গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো তো মুখ্য বিষয় না, কাজেই আমি কি কোনোভাবে আমার জন্য যদি শিক্ষা ক্যাডার হতো তাহলে মনে হয় অনেক ভালো হতো, এরকম অনেকে চিন্তা করে। ঠিক আছে, আবার অন দা আদার হ্যান্ড অনেকে থাকে যেমন একটু মনে করে যে আমি দেশ বিদেশ ঘুরতে চাই প্রচুর, আমার উদ্দেশ্য দেশ বিদেশ দেখা, তো তখন হয়তো বা সে ফরেন ক্যাডার দিয়ে আসে। অনেকে চিন্তা করে না আমার বিদেশ যাওয়ার তেমন কোনো ইচ্ছা নাই, আমি দেশের ভিতরে থাকতে চাই, একটা জনগণের সেবা করতে চাই, খুব বড় স্ফেয়ারে মানুষের সেবার জন্য যেতে চাই, তখন তারা সাধারণত প্রশাসনকে অনেক সময় প্রথম চয়েস দেয়। তো আপনি যে ক্যাডারকেই প্রথম চয়েস দেন তাতে কোনোই অসুবিধা নাই, এতে কোনোই জাজ করার ব্যাপার না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। সো আপনারা যে কোনো ক্যাডারই প্রথম চয়েস দিতে পারেন, তবে আপনারা ক্যাডার চয়েসের ফর্ম ফিল আপ করার আগে আপনারা যে কোনো একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে সুবিধা অসুবিধাগুলো জেনে তারপরে ফর্ম ফিল আপ করাটা ভালো। অনেক সময় যেটা দেখা যায় যে খুব ব্যতিক্রমী কোনো চয়েস লিস্ট দিলে তারপর ওর প্রশ্ন করে যে আপনার এই চয়েস লিস্টটা এরকম কেন, তখন আপনাকে একটা আহ ওটার একটা জুৎসই উত্তর দিতে হবে। যেমন আমার জানা মতে একজন ব্যক্তি, এটা প্রবাবলি 38তম বিসিএসে কি 37তম বিসিএসে একজন ভাইবা প্রার্থী, ক্যাডার বলবো না, উনি ভাইবার প্রার্থী ছিলেন। ওনার প্রথম চয়েস ছিল কাস্টমস, 2 নাম্বার চয়েস ছিল ট্যাক্স, 3 নাম্বার চয়েস ছিল অডিট, 4 নাম্বার ছিল মনে হয় পুলিশ, 5 নাম্বার ছিল ফরেন, 6 নাম্বার ছিল admin। সে যখন এই ক্যাডার লিস্ট নিয়ে গেছে, তা ভাইবা বোর্ড তাকে প্রশ্ন করছে যে কেন, মানে এটা তো দেখা যায় না, ইউজুয়ালি কাউকে তো এরকম করতে দেখা যায় না। তাকে প্রশ্ন করেছে যে এরকমটা আপনি কেন দিয়েছেন, তো এটার কোনো সদুত্তর উনি দিতে পারেন নাই। তো তখন এটা অনেকটা নেগেটিভলি দেখা হয়েছে যে এটা কেন এরকম হবে, বা উনি কেন, উনি কি চিন্তা করে দিচ্ছেন, উনি এটা এক্সপ্লেন করতে পারতেছেন না, তাহলে এটা ব্যাপারটা কেমন দেখা। এগুলো হলো ব্যাপার স্যাপার। তো যখনই আপনি চয়েস লিস্ট দিবেন, আপনি কিন্তু ভাইবা বোর্ডে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার চয়েস লিস্টটা কি বলেন, আপনাকে তখন আপনার চয়েস লিস্টটা কিন্তু এক্সপ্লেন করে বলতে হবে, এই বিষয়টা মাথায় রেখে চয়েস লিস্টটা দিবেন। আচ্ছা, আসেন আমরা তারপরে চলে যাই। এখন আমাদের এই প্রোগ্রামটার একটা বৈশিষ্ট্য যদি বলেন, এই
মানে অন্যান্য কোচিং এর সাথে উত্তরণেরই একটা বড় সড় পার্থক্য হচ্ছে যে এইখানে যারা ক্লাস নিচ্ছেন তারা সবাই অলরেডি ক্যাডার সার্ভিসে আহ সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ তারা আপনার আমার মতোই, অর্থাৎ তারাও মানে এটাকে কি বলবো, তারা সবাই কোনো না কোনো ক্যাডার সার্ভিসের সুপারিশপ্রাপ্ত থাকেন। তারা নিজেরাও অনেক সময় ক্যান্ডিডেট থাকেন, দেখা গেছে যে তিনি আগের বিসিএস থেকে কোনো একটা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত, উনি আবার পরের বিসিএসটাও অনেক সময় দিচ্ছেন যে উনিও এটা সার্ভিস পরিবর্তন এরকমও থাকে। সো অ্যাজ এ হোল যে জিনিসটা হয় যে যেহেতু নিজে পরীক্ষা দেওয়া একটা আলাদা, আমার মনে হয় একটা মানে এটাকে কি বলবো, এটা একটা বিশাল ব্যাপার যে নিজে আলাদা একটা পরীক্ষা, আমি যে জিনিসটা করাচ্ছি সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি করি বা আমি অ্যাকচুয়ালি করেছি বা এই জায়গাটা আমি নিজেকে প্রুফ করেই আসছি, তারপরে এসে করাচ্ছি। সো এই জিনিসটা একটা ইউনিকনেস যুক্ত করে। হ্যাঁ, অন্যান্য কোচিংয়ে অবশ্যই ভালো ভালো শিক্ষক আছেন, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান আছে, তাদের অনেকের কাছ থেকে আমিও অনেক কিছু শিখেছি বিভিন্ন সময়ে। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে আমি নিজেও তো একসময় আপনাদের মতোই ছিলাম, ক্যান্ডিডেট ছিলাম, তাই না? তারপরে সেখান থেকে নিজে যা শিখেছি এই জিনিসগুলাই হয়তো বা আমি এসে আবার ক্লাসে আমার যারা ক্লাসে যারা শিক্ষার্থী থাকেন তাদের কাছে আমি আমার সেই জ্ঞানটাই আবার পৌঁছে দিচ্ছি। 2 নাম্বার যেই সুবিধাটা আমার মনে হয় উত্তরণ একটা অ্যাডভান্টেজ ক্যারি করে সেটা হচ্ছে এটা ফুল অনলাইন হওয়াতে আপনি ঘরে বসে ক্লাস করতে পারেন। ফর ইনস্ট্যান্স ফর ইনস্ট্যান্স আমি কর্মজীবী ছিলাম, এখন আমার পক্ষে একটা নির্দিষ্ট সময় কোচিং এ গিয়ে হাজির হওয়া সম্ভব ছিল না। অফিস টফিস করে বাসায় ফিরে ফ্রি হতে হতে রাত্রে 8টা 9টা বেজে যাইতো। 8টা 9টার সময় তো কোনো অফলাইন কোচিং আমার জন্য ক্লাস নিয়ে বসে থাকবে না, শরীরের এনার্জিও থাকবে না। তো এই ধরনের কেসগুলাতে ধরেন ঘুমানোর আগে 1 ঘন্টা ক্লাসটা দেখে নিলাম, তো এইটা আমার কাছে মনে হতো যে অনেক বেশি অ্যাডভান্টেজেস একটা থিং। তো এই জিনিসটা আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, অনলাইনে ক্লাসের এটা একটা বড় বেনিফিট। লাইভ ক্লাস করা যায়, সন্ধ্যা 7টা থেকে বসলেন, সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত বই নিয়ে বসলেন, তাহলে এটা কিন্তু একটা বেনিফিট। আর তার বাইরে রেকর্ডেড ভিডিও, অর্থাৎ যে ক্লাসটা আপনি যদি এটা যদি লাইভ দেখতে নাও পারেন, এটা পোর্টালে থেকে যাচ্ছে, আপনার সুবিধাজনক সময় আপনি যে রেকর্ডেড ভিডিও থেকে ক্লাসটা দেখে নিলেন, এটা একটা বড় সুবিধা। ক্লাসে টিচার যে জিনিসটা পড়াবেন ওই জিনিসটাকে উনি একটা পিডিএফ ক্লাস নোটের মাধ্যমে লিখে রাখেন, সেটাও ওই পিডিএফ ক্লাস নোটটা আপনাকে আলাদা করে তুলতে হবে না, ওটা আপলোড দিয়ে দেন টিচার, এবং সেই পিডিএফ ক্লাস নোটটা আপনি নামিয়েও আপনি পড়তে পারবেন। বইয়ের পাশাপাশি পিডিএফ নোটগুলো বেশ ইফেক্টিভ, ঠিক আছে? এবং ওগুলাতে সাধারণত টিচাররা নিজের হাতে অনেক সময় দাগ দিয়ে দেন যে এটা বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটার এই টেকনিক মনে রাখতে পারেন, ওটার জন্য এই টেকনিক মনে রাখা, যেরকম অনেক কিছু লিখে দেন তারা। পরে পিডিএফ ক্লাস নোটগুলো পড়তে অনেক হেল্প করে, সহজে পড়াটা গুছিয়ে আসে। বই তো ডিরেক্ট পড়লে বোঝা যায় না, তো প্রথমে লাইভ ক্লাস বা রেকর্ডেড ভিডিওটা দেখে তারপরে পিডিএফ ক্লাস নোটটা পড়ে তারপরে মেইন বইটা হাতে নিলে তখন দেখা যায় আর টপিকটা বুঝতে আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, উম, তারপরে আহ এবার আসেন এক্সামের ব্যাপারটা। অনলাইনে এক্সাম দেওয়াটা অনেকের জন্য বেশ অসুবিধার। তো তারা দেখা যায় অনলাইনে যখন এক্সাম দিতে যান অনেকেই প্রবলেম ফেস করেন, ল্যাপটপ থাকে না বা মোবাইলে। যদি আপনার মনে হয় যে আমি এটাতে কমফোর্টেবল ফিল করতেছি না, আমি অফলাইনে পরীক্ষা দিতে চাই, আপনি চাইলে উদ্ভাসন মেসের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অফলাইনে পরীক্ষাটা দিতে পারবেন। আর অনলাইনের ক্ষেত্রে আপনারা এটাও মানে যে পোর্টালে মোবাইলের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে ঢুকে আপনারা অনলাইনে পরীক্ষাগুলো দিতে পারবেন। সো নিয়মিত পরীক্ষাগুলো অ্যাটেন্ড করাটা আমার মনে হয় খুব বেশি জরুরি, কারণ আপনি যখন নিয়মিত পরীক্ষা দিবেন আপনার নেগেটিভ মার্কিং এর প্রবণতা অনেক কমে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। নেগেটিভ মার্কিং কমানোর একটা উপায় হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়া। এই জন্য আমাকে কেউ যদি বলে যে ভাই আমার মোটামুটি পড়া শেষ, আমি এই মুহূর্তে কি করব, আমি বলি রিভিশন এন্ড এক্সাম, রিভিশন এন্ড এক্সাম, রিভিশন এন্ড এক্সাম। যত বেশি সম্ভব রিভিশন দেওয়া এবং যত বেশি সম্ভব পরীক্ষা দেওয়া, এই দুইটা করতে পারলে প্রিপারেশনটা মোটামুটি একটা গোছের দাঁড়ায় যায়। ঠিক আছে? এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অবজারভেশন থেকে বলতেছি। আমি যখন আমার প্রিলিমিনারির জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিলাম, তো তখন আমি আহ, যে জিনিসটা করতাম সেটা হচ্ছে বেশি বেশি সেটা হচ্ছে যে ওই যে তখন কিছু বই পাওয়া যেত, বুঝছেন? মোটা মোটা, বলতো যে জব সলিউশন টাইপের বই। তা আমি এরকম জব সলিউশন টাইপের বই সলভ করার চেষ্টা করতাম যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকে। তো প্রবলেম হচ্ছে জব সলিউশন বইটা এত বড় এবং এত ধরনের কোশ্চেন যে মানে এটা শেষ করা সম্ভব না, এবং অনেক ক্ষেত্রে দেখা যেত আনসার থাকতো না বা আনসার ভুল থাকতো, কিংবা ধরেন আনসারটা আছে কিন্তু আমি রিলাই করতে পারতেছি না যে আনসারটা ঠিক আছে কিনা। এই ধরনের প্রবলেম গুলো দেখা যেত। কিন্তু এই এই ক্ষেত্রে হচ্ছে আপনি পরীক্ষাটা দিলেন, আপনার খাতাটা কিন্তু অটোমেটিক্যালি সফটওয়্যার দেখে দিচ্ছে,
তারপর সফটওয়্যার দেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আপনার যদি কোনো কনফিউশন থাকতেছো আপনি কিন্তু আবার ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারতেছেন, আপনি কিন্তু ক্লাসে গিয়ে আবার টিচারকে জিজ্ঞাসা করতে পারতেছেন যে ভাই এটার আনসার এটা কেন হলো, এটার আনসার অমুকটা কেন হলো না। তো এই জিনিসটা আমার কাছে মনে হতো খুব বেশি ম্যাটার করে। ঠিক আছে। আচ্ছা, আহ বোথ ক্যাডার দিলে কি ডক্টর থেকে অন্য ক্যাডারে শিফট করা যায়? জি, শিফট করা যায়। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন না কেন, বোথ ক্যাডারে আবেদন করে আপনি চাইলে অন্য যে কোনো জেনারেল ক্যাডার হতে পারবেন। আচ্ছা, এবার আসেন রেজাল্টের ব্যাপারে। রেজাল্টের ব্যাপারে আমি একটু আগেই বলছিলাম যে পরীক্ষা দেওয়ার পরে শুধু পরীক্ষা দেওয়াটা তো না, আমাকে তো রেজাল্টটা পেতে হবে। তো আপনার পরীক্ষার রেজাল্টটা আপনাকে অটো এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যখন আপনার খাতা দেখা হয়ে যাবে বা মার্কস চলে আসবে তখন আপনাকে একটা অটোমেটিক এসএমএস চলে যাবে আপনার নাম্বারে, এবং সেখানে আপনার রেজাল্টটা কেমন হয়েছে এটা বলা থাকবে। হ্যাঁ, সুতরাং বাবা মার নাম্বার দেওয়ার সময় একটু সাবধান। ঠিক আছে, আপনি খারাপ করলে আপনার বাবা মার নাম্বারে মেসেজ চলে যেতে পারে, তখন আপনার বাবা মা বললো যে এটা আমি কিসের পিছে টাকা ঢালতেছি, তখন আবার একটু খারাপ লাগবে। ঠিক আছে। আচ্ছা, আর অ্যানালাইসিস রিপোর্টের ক্ষেত্রে অ্যানালাইসিস রিপোর্টটা হচ্ছে সফটওয়্যার আপনাকে দেখাই দিবে। যেমন ধরেন এই যে এখানে ছবিটাতে আপনি দেখতেই পাচ্ছেন, যেমন ধরেন আপনি সি নাম্বার অপশনটা চুজ করেছেন, সফটওয়্যার আপনাকে দেখাই দিবে সি নাম্বারটা ভুল ছিল, সঠিক উত্তর হবে এ। নিচে ব্যাখ্যা দেওয়া থাকবে যেটা কেন এটার আনসার। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা। আচ্ছা, তারপরে আসি আহ, এখানে হচ্ছে আমাদের পোর্টালটা কেমন থাকে, বা কিউ এন্ড এ সার্ভিসটা, বিশেষ বিশেষ করে কিউ এন্ড এ সার্ভিসটা নিয়ে একটু কথা যদি বলি, তো আমাদের এখানে একটা বিশেষ ফিচার হচ্ছে কিউ এন্ড এ ফিচার। কিউ এন্ড এ ফিচারটা কি? জুমে যদি আপনারা একটু কিউ এন্ড এ জিনিসটা কেউ করে থাকেন তাহলে আপনারা জানতে পারেন কিউ এন্ড এ মানে হচ্ছে কোশ্চেন এন্ড আনসার। তা আপনি আপনার যে কোনো একটা প্রশ্ন ধরেন আপনি রাতের বেলা একটা সময় পড়তে বসছেন, আমার ক্ষেত্রে এরকম হতো, আমি তো রাত করে পড়তে হইতো আমাকে। তো রাতের বেলা মনে করেন একটা সময় পড়তে বসছি, তো আমি শিওর না যে কোন একটা জায়গায় যে এটার আনসার এটাই কিনা, নাকি বইতে ভুল আছে, আমার মনে হচ্ছে এটা আনসার না ডি হওয়ার কথা। তো হঠাৎ করে দেখলাম এটা আনসার সি, আমি কোনোভাবেই বুঝতেছি না এটা আনসার কেন সি। তো তখন এটা আমার মাথা খেয়ে ফেলতো। ঠিক আছে, আমি মানে ওইটার উত্তর কেন সি নাকি গাইডেই ভুল আছে এরকমটা না জানা পর্যন্ত আমার মনে করেন মাথা কাজ করতেছে না এরকম অবস্থা। তা আমি যখন প্রিপারেশন নিই তখন যদি এই কিউএনএ সার্ভিসটা থাকতো আমার খুব উপকার হতো। কিউএনএ সার্ভিসে আপনি যাবেন, যে এরকম করে আপনি কোন সাবজেক্ট, কোন টপিক, সেটাকে আপনি চুজ করে এখানে যদি আপনি আপনার কিউএনএ অংশটাতে আপনি যেটা নিয়ে আপনার প্রশ্ন এটা টাইপ করে লিখে দিতে পারেন, ছবি অ্যাড করে দিতে পারেন, ইভেন ভয়েস মেসেজ পাঠাতে পারেন। ঠিক আছে, অনেক কিছু থাকে লিখে বলা অনেক প্যারা, অসুবিধা না, আপনি ছবি তুলেন, যেমন অঙ্ক, অঙ্ক আপনি ছবি তুলে পাঠাই দিলেন, সমস্যা নেই। আপনি ভয়েস মেসেজের মাধ্যমে আপনি এক্সপ্লেন করে বলে দিলেন যে ভাই এটা কেন হয়েছে, এটা কি হয়েছে, করে আপনি সাবমিট করে দিলে আপনাকে সাথে সাথে যত খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে কেউ একজন কিউএনডে তে আপনার উত্তরটা দিয়ে দিবে। ঠিক আছে, যখন আপনাকে কিউএনডে উত্তরটা দিয়ে দিবে উনি এক্সপ্লেন করবেন যে কেন জিনিসটা এরকম হচ্ছে। তখন আপনার যদি আনসারটা পছন্দ হয় আপনি আনসার পেয়ে গেলেন, আপনার যদি আনসার পছন্দ না হয় আপনি তাকে আবারও আস্ক করতে পারেন, ফার্দার ব্যাখ্যা চাইতে পারেন, এখানে তার সাথে আপনি কথা বলতে পারেন। তো এটা হচ্ছে একটা বড় সুবিধা, অর্থাৎ আপনার যে প্রাইভেট টিউটরের যে কাজটা মানে 24/7 প্রাইভেট টিউটর সাপোর্টটা অনেকটা কিউএনডে সার্ভিসের মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কিউএনডে এর ফিচারটা আমার কাছে অনেক পছন্দের একটা ফিচার। এখন 47তম বিসিএস প্রিলির জন্য কত মাস সময় পাওয়া যাবে? আপনাদের কি মনে হয় আপনারা কতদিন সময় পাবেন বলেন তো, দেখি কে কি আপডেট রাখছে। 47তম বিসিএস প্রিলির জন্য অ্যাকচুয়ালি আপনারা কতদিন সময় পেয়ে থাকতে পারেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াট ডু ইউ থিঙ্ক? চ্যাট বক্সে অনেকে রেসপন্স করছে, ফেসবুকের রেসপন্সটা এখনো কম, কেউ কেউ বলছে 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 1.5 বছর, ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, আহ, ফেসবুক থেকে সাবিনা ইয়াসমিন উনি বলেছেন 1 বছর। তাসফিয়া তিমিদা লিখেছেন টিল মার্চ। আচ্ছা, মিজান দাও লিখেছেন 8 মাস। আচ্ছা, বর্তমানে পিএসসি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছে। আপনারা জানেন যে প্রত্যেক বছরের শুরুতে সাধারণত সার্কুলারটা হয়, হুম, ডিসেম্বর বা জানুয়ারির দিকে যদি সার্কুলার হয় তাহলে আপনাকে 25 দিন থেকে 1 মাস আপনাকে আবেদনের সময় দেওয়া হবে। তাহলে ধরেন এরকম করে ফেব্রুয়ারির পরে আপনার মার্চ মাসের দিকে বা এপ্রিল মাসের দিকে, খুব মোস্ট লাইকলি মানে মার্চ বা এপ্রিল, মানে এক্সাম সেন্টারটাও অ্যাভেলেবল থাকতে হয় অনেক সময়, কারণ এতগুলা মানুষের পরীক্ষা নিবে। তো এটার জন্য কিছু সময় লাগে, এক্সাম সেন্টার অ্যারেঞ্জমেন্ট লাগে, কোশ্চেন প্রিন্টিং লাগে। সো আমি ধরে নিচ্ছি মার্চ এপ্রিল মাসের দিকে যে আপনার হয়তো বা
ফেব্রুয়ারি মার্চ যদি তারা প্রিপারেশন টাইম নেয়, এপ্রিল মাসের দিকে যেয়ে পরীক্ষা হতে পারে। এটা একটা সম্ভব। তবে একটু আগে হলে মার্চেও হতে পারে, এটা ফিক্স করে বলা যাচ্ছে না। এটা আসলে সম্পূর্ণই পিএসসির ইচ্ছা। পিএসসি একটি স্বাধীন প্রতিষ্ঠান, তারা যখন যেটা মনে করে সেভাবেই তারা নিতে পারে। ঠিক আছে। হ্যাঁ, সার্কুলারটা হওয়ার পরে, সার্কুলারটা হওয়ার পরে তারা আপনাকে কিছু সময় দিবে আবেদন করার জন্য, এবং এই সময়টা সাধারণত 1 মাসের কাছাকাছি হয়। এটা লম্বা সময় ধরে আপনাকে আবেদন করার সুযোগ দেয়। তো তারপরে আপনি ওখানে আবেদন করার অনেকদিন পরে তারা আবার মানে এই প্রিলিমিনারি পরীক্ষাটা নেন। সো যখন আপনার সার্কুলার চলে আসবে, তাহলে আপনি হিসাব করবেন 1 মাস হয়তো বা আমার আবেদনের সময়, আর 2 মাস ধরেন প্রিপারেশন স্টেজ, তারপরে যে কোনো সময় প্রিলিমিনারি পরীক্ষাটা হতে পারে। তাহলে এখন আমাদের কোন মাস চলতেছে? এখন আমাদের মে মাস চলতেছে। তো 1 মে থেকে ধরেন আমাদের যদি আমি 9 মাস বা 10 মাসও যদি ধরি যে সময় আছে, আপনাদের কি মনে হয় 10 মাস সময় কি অনেক বেশি সময়, না নাকি অনেক কম সময় প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার জন্য? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই সময়টা কি অনেক বেশি সময় নাকি অনেক কম সময়? এমনিতে দেখতে তো অবশ্যই 10 মাস অনেক বড় সময়। আচ্ছা। আচ্ছা, আমি যদি পার্সোনালি বলি, অনেক কম সময় এটা। কারণ এই 10 মাস আপনি যখন প্রিপারেশন শুরু করবেন, মানে সিলেবাসটা কিন্তু বেশ বড়, চোখের পলকে চলে যাবে, চোখের পলকে। বুঝছেন? তো যদি ভালো প্রিপারেশন নিতে হয়, তাহলে উত্তর হচ্ছে সময় একদমই নেই। আপনাকে খুব দ্রুতই শুরু করে দিতে হবে, আপনি সময় ক্ষেপণ করতে পারবেন না। আর এই বড় বয়সে এসে প্রতিদিন কি আর পড়া হয় সবার? বলেন, প্রতিদিন কি পড়তে বসা হয় এখন আমাদের? কিছু দায়িত্ব, কিছু কাজ, কিছু পরীক্ষা, কিছু ফ্যামিলির তে বাবা মাকে সাপোর্ট দেওয়া ইত্যাদি নানান কারণে অনেক সময় দেখা যায় আমাদের সময় চলে যায় নানান ভাবে। ঠিক আছে। তো এই জন্য আসলে 10 মাস বললেও আপনি তো আর 10 মাস পড়াশোনা করতে পারতেছেন না, আপনাকে এর মধ্যে অনেক দেরি চলে যাচ্ছে আপনার শুধু শুধু অন্যান্য কাজে, জীবনের কাজে চলে যাচ্ছে। তো এইভাবে ধরে হিসাব করলে আসলে সময় খুব একটা নাই। সুতরাং যত দ্রুত সম্ভব পড়া শুরু করে দেন। আপনার যদি টার্গেট বিসিএস হয়, তাহলে আপনি আজকেই লেগে পড়ুন, এটা হচ্ছে বেস্ট। আজকের চেয়ে আরেকটু বেটার হচ্ছে কালকে লেগে পড়ুন। একদম আরেকটু কম বেটার হচ্ছে পরশু লেগে পড়ুন, বাট ডোন্ট ডিলে। এটা আমি বলবো। যেহেতু ইন্টেনশন নিয়ত এটাই যে সিভিল সার্ভিস করবেন, যত দ্রুত লাগবেন, যত অল্প বয়সে জয়েন করতে পারবেন তত ভালো। এটা হচ্ছে আমি বলি। আচ্ছা, এখন চলে আসেন আমাদের পরের যে অংশটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, মনোযোগ কিভাবে ধরে রাখবো। এইটা একটা এত কঠিন প্রশ্ন আমি মনে করি। কারণ আমি যখন বিসিএস এর প্রিপারেশন নিই, এত দীর্ঘমেয়াদী প্রসেস, এত দিন ধরে মানে একটা জিনিসের সাথে লেগে থাকা, বোরিং, ফ্রাস্ট্রেশন চলে আসতো। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশনের সময় পার করেছে, একদম সত্যি কথা বলছি, ডিপ্রেশনের সময়। আপনারা এরকম ফিল করেন নাই কখনো? ডিপ্রেশন, ফ্রেশ গ্রাজুয়েট কারা এখানে, কতজন ফ্রেশ গ্রাজুয়েট? ফ্রেশ গ্রাজুয়েটের সংখ্যা কি কম, না চাকরিজীবীর সংখ্যা বেশি? অনেকেই আছে ফ্রেশ গ্রাজুয়েট, দেখতে পাচ্ছি। একদম ফ্রেশ গ্রাজুয়েট, হ্যাঁ অনেকেই আছে ফ্রেশ গ্রাজুয়েট। একটু মনের মধ্যে অনেক সময় একটা কাজ করে না, ফ্রাস্ট্রেশন কাজ করে না? কি করব, পাশ করে ফেলছি, বেকারত্ব কবে যাবে, আদৌ কি আমি চাকরি পাবো, এরকম ফ্রাস্ট্রেশন কাজ করে না? আমার এরকম করতো জানেন, আমার মন অনেক সময় খারাপ থাকতো। ঠিক আছে, ভালো লাগতো না, মনে হতো যেন একটা আইডেন্টিটি নাই, কোনো কিছু নাই। হুম। আমি চাই না আপনাদের কাউকে সেই ফ্রাস্ট্রেশনটা গ্র্যাব করুক, কিন্তু আমাকে গ্র্যাব করছিল, আমার ভালো লাগতো না। যেহেতু ভালো লাগতো না, জাস্ট একটা নিজের একটা থেকে হতাশা, হ্যাঁ, হতাশা। বাবা মা একটু চাপ দেয় না মাঝে মাঝে? বাবা মা আশা করে নিয়ে বসে আছে, যেহেতু চাকরি পেতে একটু সময় লাগতেছে, বাবা মা একটু চাপ দেয় না? ঠিক আছে। এই যে একজন বলছে রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছে, কি করবে, রিলেশনশিপের প্রবলেম, হয়তো গার্লফ্রেন্ড প্যারা দিচ্ছে, তুমি চাকরি পাও না এখনো, কবে বিয়ে করবা, কি থাকে না? হ্যাঁ, বিশেষ করে খুব খারাপ লাগে যখন বন্ধু বান্ধব চাকরিতে ঢুকে যায়, নিজের চাকরি হয় না, এরকম সময় আসছে না? এরকম লাগে না কখনো? সবাই ঢুকে যাচ্ছে, পকেটে টাকা থাকে না। ঠিক আছে, কারণ বাবার কাছে তো আর টাকা চাওয়া যায় না, তাই না? হ্যাঁ, হাত খরচ চাইতে কি ভালো লাগে? কারোর ভালো লাগে না বাবা মার কাছে এই বয়সে এসে হাত খরচ চাইতে। মানে না মনের দুঃখটা মনে রাখা যায়, না কারো কাছে বলা যায়, তাই না? যেমন বলেছেন মেয়েদের জন্য আরো কষ্ট ভাইয়া, মা ফোন দিয়ে বিয়ে নিয়ে প্রেশার, তবুও স্বপ্ন দেখছি ভাইয়া। হ্যাঁ, অনেকেই থাকে যারা
মেয়েরা বিশেষ করে তারা কর্মজীবী হয়ে তারপরে বিয়ে করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়। নিজেদের অনেকের ক্ষেত্রে বিসিএসটা অনেকের জন্যই একটা যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায়, যে হ্যাঁ কোন আমি নিজেকে একটা জিনিসের ওর্থ মনে করি, এখন এই বিসিএস দিয়ে আমার নিজেকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, একজন লিখেছেন লাস্ট বিসিএস, তার জীবনে একটা অথবা স্বপ্ন আশা যে এটা দিয়ে আমি কিছু একটা করবো। তা আসলে আমাদের সত্যি কথা বলতে এখন মানে আপনারা মনে করতে পারেন ভাই আপনি তো ক্যাডার হয়ে গেছেন, আপনি কি বুঝবেন, ব্যাপারটা তা না। আমিও এক সময় কিন্তু ঠিক আপনারা এখন যে ফুটিং এ দাঁড়ানো, আমিও কিন্তু এক্স্যাক্টলি এই ফুটিং এ ছিলাম। এটা এবং বেশি দূরের কথা না, বেশি অতীতের কথা না, আজকে কয়েক বছর আগেই আমি আপনাদের জায়গায় ছিলাম। কয়েক বছর আগে আমি আপনাদের জায়গায় ছিলাম। আই নো দিস ইজ ট্রাভেল। ঠিক আছে, এটা কেমন লাগে এটা আমি জানি। ঠিক আছে। সো যেহেতু আমি এই জন্য বলবো, যেহেতু এই ধরনের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, লাইফ ক্রাইসিস অনেক কিছু থাকে, এর মধ্যেও আপনাকে লেগে যেতে হবে, কারণ এর কোনো বিকল্প নাই। একজন জিজ্ঞেস করছেন আমি কোন ক্যাডারে আছি, আমি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছি। তো আপনাকে এর মধ্যে লেগে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, বেশি আমি কি করতাম, আমি এই সময়টা ডিপ্রেস ছিলাম। তো বিভিন্ন জিনিসে যখন নিজের কাছে চ্যালেঞ্জ মনে হতো তখন মনের মধ্যে দুঃখ নিয়েই পড়তে বসতাম। ঠিক আছে, আমি খুব বেশি পড়ুয়া ছাত্র ছিলাম যে তা না, আমি যে একদম পড়ে ফাটাই ফেলছি তাও না। ঠিক আছে, আমি এর মধ্যে পড়তে বসতাম, খারাপ লাগতো। তখন মাঝে মাঝে উপরওয়ালার কাছে বলতাম আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, যেন আমি একটু করতে পারি, নিজে আত্মসম্মান নিয়ে যেন আমি থাকতে পারি। এইভাবে করে ধৈর্য নিয়ে, ভাই ধৈর্য নিয়ে খিচ খেয়ে পড়ে থাকতে হবে। কি বলছি কথাটা বুঝছেন? ধৈর্য নিয়ে খিচ খেয়ে পড়ে থাকতে হবে আর আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমার নিজের ভালো কোনটা আমি জানি না, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন ফেসবুক থেকে জিজ্ঞেস করছেন আমি কততম বিসিএস এর। আমি 43তম বিসিএস এর। ঠিক আছে। আচ্ছা। আহ একজন লিখেছেন ভাইয়া লাস্ট 2 অ্যাটেম্পটস আছে, আর হায়ার স্টাডি এর টার্গেট করে পার্সোনাল রিজনসে যেতে পারিনি, এখন কি? লেগে যান ভাই, এখন কিছু করার নেই। লেগে যান না, আল্লাহর নামে লেগে যান। আপনি তো জানেন না আপনার রিজিক কোথায়, রিজিক যদি থাকে তাহলে ইনশাল্লাহ আসবে। ঠিক আছে। খোকন জিজ্ঞেস করছেন প্রিলির পাশাপাশি রিটেনের প্রস্তুতি কিভাবে নিব। এখন আগে রিটেন নিয়ে না বেশি চিন্তা করেন না, বুঝছেন, আগে প্রিলি নিয়ে চিন্তা করেন। কারণ প্রিলি না টিকলে কিন্তু রিটেনের যতই প্রস্তুতি থাকুক কোনো লাভ নেই। ঠিক আছে। রুকু জিজ্ঞেস করছে আমি কি ফার্স্ট প্রিলিতে টিকছিলাম। জি, আমি ফার্স্ট প্রিলিতে টিকছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কিভাবে যেন টিকাই দিছিল। ঠিক আছে। আহ মরিয়ম জিজ্ঞেস করেছেন মাস্টার্স রানিং রেখে কিভাবে মেনটেন করা যায়। আপনি দিনের একটা সময় ডেডিকেটেডলি বিসিএস এর জন্য দিয়ে দেন, যে প্রতিদিন আমি 2 ঘন্টা বিসিএস এর জন্য দিব, সারাদিন না দিই। সারাদিন এত প্যারানোর দরকার নেই, 2টা ঘন্টা আমি দিব। অথবা আমি রেগুলার অন্তত ক্লাসগুলা করবো। ঠিক আছে, সব না পারি ক্লাসগুলো অন্তত করবো। আপনার যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে একটা পোর্শন আপনি বিসিএস কে দিয়ে দেন। তা আপনি যখন প্রতিদিন একটা কাজ করবেন তখন আপনার কাজটা অটোমেটিক অনেক এগিয়ে যায়, অল্প অল্প করে করলে এগিয়ে যায়। বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এটা আমি বলবো যে নিয়মিত পড়ার কোনো বিকল্প নেই। এটা হচ্ছে বেস্ট পড়াশোনা, প্রতিদিন পড়তে বসে হচ্ছে বেস্ট পড়াশোনা। ঠিক আছে। একজন জিজ্ঞেস করেছেন জব করে কিভাবে পড়াশোনা করবে। ঠিক আছে? তো জব করে যেমন আমি কি করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে অফিস চলে যেতাম, অফিস থেকে এসে তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমানোর আগে মানুষই করে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এরকম করতো না। তা আমি তখন একটু একটু করে বইটা নিয়ে থাকতাম, কি লিখা, একটা টার্গেট নিলাম যে 5 পাতা পড়ি, 10 পাতা পড়ি, এরকম। ঠিক আছে, তো এরকম ভাবে আমি চেষ্টা করছি। আর সে জিজ্ঞেস করছেন আমার ফার্স্ট বিসিএস এ কিভাবে প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট বিসিএস এ আপনি একটু ক্লাসগুলো করেন রেগুলার। ঠিক আছে, রেগুলার ক্লাস করলে আপনার জন্য পড়াটা সহজ হয়ে আসবে, সময় কম লাগবে, এবং দেখবেন যে ক্লাসে অনেক কিছু শুনতে শুনতেও মনে থাকবে বেশি। ঠিক আছে। এই জন্য হচ্ছে আহ একটু শুরু থেকে যদি আপনারা মানে প্রতিদিন কিছু সময় আপনি দেন। ঠিক আছে। আচ্ছা, ক্যাডার হওয়ার আগে আমি কোথায় জব করতাম। ক্যাডার হওয়ার আগে আমি 2টা চাকরি করেছি। একটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে, একটা গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করেছে, তার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি। এই 2টা চাকরি আমি করেছি। আচ্ছা। সো আসেন আমরা একটু তাহলে পড়াশোনা মনোযোগের জন্য আমি যেটা বলছি, যে যে জিনিসটা, যে ভাই একটুখানি সময়, খুব বেশি না,
একটুখানি সময় আপনি অঢেল না পড়েন, কিছু সময় ধরে আপনি পড়েন, কিছুদিন পড়লে দেখবেন একটা মনোযোগ আসবে, তখন হচ্ছে দেখবেন যে ইনশাল্লাহ আপনার জন্য পড়াশোনাটা সহজ হয়ে যাবে। শুরুতে একটু বেগ পেতে সবচেয়ে বেশি কষ্ট হয়, কিছুদিন পরে আর খুব বেশি কষ্ট হয় না। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, স্যান জিজ্ঞেস করেছেন হুইচ সাবজেক্ট নিডস টু বি এমফাসাইজড মোর, কোন সাবজেক্টে বেশি জোর দেওয়া উচিত। আপনি যে সাবজেক্টটা কম পারেন ওটাতেই বেশি জোর দেন না আগে, যেটা তো মোটামুটি পারেন পারেনি, যেটা একদমই পারেন না সেটা দিয়েই শুরু করেন। ঠিক আছে। আব্দুল আহাদ বলেছেন ভাই আমি চাকরি করি সময় কম পাই। ভাই আমারও একদম এই অবস্থাই ছিল। ঠিক আছে, সময় নাই, কারণ সারাদিন অফিস টফিস করে আইসা মানে বিছানায় শুইলে সাথে সাথে মনে করেন ঘুমে চোখ লেগে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে এখন পারতে হবে, কিছু তো করার নেই। ড্রিম যদি পূরণ করতে হয় তাহলে লেগে থাকার কি কোনো বিকল্প আছে? পরিশ্রম ছাড়া কি কোনো কিছু আসবে? কোনো কিছু আসবে না। ঠিক আছে। সো একটা স্বপ্ন রাখবেন চোখের সামনে, আল্লাহকে ডাকবেন আর লেগে থাকবেন, ছেড়ে দিবেন না, হালটা ছেড়ে দিবেন না। ঠিক আছে, মনে রাখবেন আপনি চেষ্টা করতেছেন, সবাই চেষ্টাটাও করতেছেন না, আপনি যে চেষ্টা করতেছেন এটা একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে। আহ আচ্ছা, এখানে আরো অনেকগুলো প্রশ্ন আছে, আসলে প্রচুর প্রশ্ন, আমি সবগুলো প্রশ্ন অ্যাড্রেস করতে পারি নাই, আমি সেজন্য দুঃখিত। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এখন থেকে সকল বিষয়ে সমান গুরুত্ব দিব নাকি কম বেশি? উত্তর হচ্ছে সব বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া উচিত। এর একটা কারণ হলো আহ আমার মনে হয় যে বিশেষ এমন একটা পরীক্ষা, আপনি যেই সাবজেক্টটাকে ইগনোর করবেন সেই সাবজেক্টটা আপনাকে ছোবল মেরে বসবে। আমার আম্মু একটা কথা বলে, যারে নিন্দে তারে পিন্দে। এটা আমাদের এলাকার একটা প্রবাদ। শুনছেন কখনো এই প্রবাদটা, যারে নিন্দে তারে পিন্দে? এরকম কথা শুনছেন? ঠিক আছে, আপনি যাকে একটু ইগনোর করবেন মনে করবেন ও তোমার এত এর কোনো ব্যাপারই নেই, সামথিং। ঠিক আছে। হ্যাঁ, মারজান বলছেন ওনার এলাকায় বলে, হ্যাঁ। আপনি যারে একটু করবেন দেখবেন সেই উল্টা আপনার আপনার তাকে তার উপরে যে ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। আপনি যাকে ইগনোর করবেন দেখবেন সে আপনাকে বাইট করে বুঝতেছে। সো এটার জন্য কোনো কিছুতে খুব বেশি ডিসক্রিমিনেট না করে সকল সাবজেক্টে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে বিশেষ করে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয় করে প্রিলির জন্য এই তিনটা সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ বাংলা বিষয়ে 35 মার্ক, ইংরেজি বিষয়ে 35 মার্ক এবং বাংলাদেশ বিষয়ে 30 মার্ক, তাহলে মোট 200 নম্বরের 100 নম্বরে তিনটা সাবজেক্ট। 200 নম্বরের 100 নম্বর, বাংলার 35, ইংরেজির 35, 70, আর বাংলাদেশের হলো 30, এই মোট 100। সো অর্ধেক খেলাটা এই তিনটা সাবজেক্টের হয়। আরেকটা বিষয় হলো বাংলা, ইংরেজি এবং আহ বাংলাদেশ বিষয় বলতে মোটামুটি ভালো পারলে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো থাকে ওগুলো তো আবার ভালো করা যায়। হ্যাঁ, ব্যাংকের পরীক্ষা বলেন, বাংলাদেশ ব্যাংকের রেডি বলেন, তারপরে হচ্ছে আপনার সরকারি বিভিন্ন রাজু, সিটি কর্পোরেশন, এগুলোর জন্য কিন্তু আলাদা করে প্রস্তুতি নিতে হয় না। এক বিসিএস এর প্রিলির প্রস্তুতি দিয়ে আপনি ওই সকল চাকরিতে দেখবেন আপনি পাওয়ার মতো ভালো প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে। সো আমি বলবো যে এই তিনটা সাবজেক্টকে বিশেষ করে গুরুত্ব দেন। ব্যাংকিং সেক্টরের দিকে যেতে হলে আপনাকে ম্যাথটা একটু বেশি করতে হবে। তো আমি একটা কথা শুনতাম, এটা বলতো যে ব্যক্তি ইংরেজি এবং ম্যাথ পারে, ইংরেজি এবং ম্যাথে যার কোনো দুর্বলতা নাই তার ভালো চাকরি হবে। কারণ কি, আহ এই দুইটা এমন দুর্বলতা যেটা চাইলেই ওভারনাইট আবার রিকভার করা যায়। তাই না? ইংরেজি আর ম্যাথের দুর্বলতা থেকে ওভারনাইট রিকভার করা যায়। আমি সমগ্র জীবন ম্যাথে দুর্বল ছিলাম, আমি কি চাইলেই কালকে থেকে ম্যাথে ভালো হয়ে যেতে পারবো? এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু হয় না। আপনি সাধারণ জ্ঞান ওভারনাইট মুখস্থ করে অনেক কিছু পারতে পারেন, বাংলাও আপনি ওভারনাইট মুখস্থ করে অনেক কিছু পারতে পারেন, কিন্তু ইংরেজি এবং ম্যাথ আপনি ওভারনাইট মুখস্থ করে সব পারবেন না। সুতরাং ইংরেজি এবং ম্যাথে যাদের বিশেষ দুর্বলতা আছে তারা এখন থেকেই লেগে পড়ে নিজের দুর্বলতাটা কাটানোর জন্য। আমি যেমন ম্যাথে আমার দুর্বলতা ছিল, আর এটা যে কি পরিমাণ ফ্রাস্ট্রেশন, আমার ম্যাথের দুর্বলতা কাটাইতে যে আমার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, আমি মনে কোনো চেষ্টা বাকি রাখিনি যেন আমার ম্যাথের দুর্বলতা আমি কাটাই উঠতে পারি। তো আপনারাও আপনাদের যে সাবজেক্টগুলোতে বিশেষ কোনো দুর্বলতা থাকলে সেই সাবজেক্টগুলোর জন্য লেগে যান, যেটা করা প্রয়োজন ওইটাই করেন। আপনার যদি মনে হয় যে এই কাজটা করলে ভালো হবে, এতে যদি আপনার কিছু টাকা পয়সা খরচ হয়, আপনি খরচ করে হলেও ওই দুর্বলতাটা কাটায় ওঠেন। কারণ আপনার মূল উদ্দেশ্য কি? আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো চাকরিটা পাওয়া। তো যে কোনো একটা উপায়ে আপনি যদি ভালো চাকরিটা পেয়ে যান, নিজের দুর্বলতা কাটায় ফেলতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার রিজিকের একটা বন্দোবস্ত করে আপনাকে কবুল করে নিন। ঠিক আছে। আচ্ছা, সামিয়া মুবাশিরা জিজ্ঞেস করেছেন রুটিন অনুযায়ী প্রিলি সিলেবাস কতদিনের মাঝে শেষ করা হবে। সামিয়া, এই প্রশ্নটা আপনাদেরকে কিছুক্ষণ পরে ওই যে ভাইয়া হচ্ছে শেয়ার করে দিবেন যে ওনারা কি প্ল্যান করেছেন, কতদিনের মধ্যে শেষ করবেন। এটা ইনশাল্লাহ সবুজ ভাইয়া আছেন, উনি শেয়ার করে দিবেন। ঠিক আছে, আপনাদের কি প্ল্যান আছে। ওকে।
আসলে আমরা একটু সামনের দিকে যদি যাই, বিসিএস প্রিলিতে ভালো করার কৌশল। আচ্ছা, বিসিএস প্রিলিতে ভালো করার জন্য আমি কি কৌশল অবলম্বন করতাম, এটার কিছুটা অংশ আমি অলরেডি বলেছি। প্রথম যে কৌশলটা আমি অবলম্বন করতাম, যে 200 নম্বরের মধ্যে 100 মার্ক যে অংশটাতে, যে তিনটা সাবজেক্টে, এই তিনটা সাবজেক্টকে আমি খুব বেশি গুরুত্ব দিয়ে পড়েছি। তো আমার কাছে মনে হতো যে এই 100তে যদি আমি 70 তুলতে পারি, তাহলে বাকি 100তে যদি আমি 50 তুলতে পারি, তাহলে আমার কিন্তু অটোমেটিক 120 হয়ে গেল, এবং 120 দিয়ে প্রিলি পাস করা যায়। তো এটা হচ্ছে আমার সময়কার, আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি এই তিনটা সাবজেক্টে যে কোনো উপায়ে হোক আমাকে 70% মার্কস তুলতে হবে। দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি। বাট অনেকের ভিন্ন স্ট্র্যাটেজিও থাকে, যেমন অনেকে ম্যাথে দেখা যায় যে ফুল মার্কস তুলে, মেন্টাল এবিলিটিতে ফুল মার্কস তুলে, বিজ্ঞানে ফুল মার্কস তুলে। তো যারা ওই অংশগুলোতে আবার ফুল মার্কস তুলে, তখন আবার তারা আবার ওই অংশ থেকে একটা অ্যাডভান্টেজ নিতে পারে। সো আপনি আপনার আহ ইয়াটা একটু চিন্তা করেন যে আপনার স্ট্রেংথ কোনটা। হ্যাঁ, যেমন আমার জন্য ম্যাথ উইকনেস ছিল, সো আমি কিন্তু ম্যাথকে ইগনোর করে হলেও প্রিলি পাস করার চেষ্টা করেছি। তা আপনার যদি ম্যাথ স্ট্রং জোন হয়, আপনার যদি বাংলা উইক জোন হয়, তাহলে বাংলাকেও আপনি হালকা পাতলা ইগনোর করে কিন্তু প্রিলি পাস করতে পারবেন। এমন না যে আপনাকে একদম প্রত্যেকটাতে ঠোঁটস্থ মুখস্থ মাস্টার হতে হবে, তা না। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম সাবজেক্টে আপনাকে খুব ভালো দক্ষতা বা নলেজ রাখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 2 নম্বর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রিলিতে ভালো কর, মানে ম্যাক্সিমাম যারা খারাপ করে তাদের একটা বড় ইয়া থাকে যে তাদের স্পেসিফিক কোন একটা সাবজেক্টে বড় ধরনের দুর্বলতা থাকে। ধরেন 10-এর মধ্যে কোন একটা সাবজেক্টে সে পাচ্ছে 2, 35-এর মধ্যে কোন একটা সাবজেক্টে সে পাচ্ছে 12। এত বড় যখন গ্যাপ হয়ে যায়, তখন সেই মার্কগুলো আর তারা কাভার করতে পারে। ঠিক আছে। সো এই ধরনের বড় কোনো দুর্বলতা থাকে কোনো সাবজেক্টে, সেই দুর্বলতাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠেন। এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে আপনার জন্য ইনশাল্লাহ সহজ হবে চাকরির জব। সো প্রিলিতে ভালো করা এটা একটা ইম্পর্টেন্ট কৌশল। দ্বিতীয়ত যে ইম্পর্টেন্ট কৌশলটা আছে, এটা হচ্ছে পরীক্ষা দেওয়া ক্ষেত্রে কোনটা আমি দাগাবো, কোনটা আমি ছেড়ে দিব, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, প্রিলিতে নেগেটিভ মার্কিং কত? অর্ধেক, হাফ, 0.5 করে। তো আপনি যদি একটু ভুলভাল বেশি দাগায় ফেলেন, আপনার প্রচুর মার্কস নেগেটিভ হয়ে চলে যাবে। তখন আপনি আর প্রিলি পাস করতে পারবেন না। নেগেটিভ মার্কিং এর জন্য অনেকে প্রিলি পাস করতে পারবে। সো এই জন্য আহ, আপনার জন্য নেগেটিভ মার্কিংটা কম হয়, এটার প্র্যাকটিসের জন্য হলেও আপনাকে বেশি বেশি কিন্তু পরীক্ষা দেওয়াটা উচিত। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আসেন তারপরে চলে যাই আহ সার্ভিস বিবরণী। আচ্ছা, এখানে যে সার্ভিসটা আছে দেখেন, এখানে একটু, এখানে বলেছে এখানে মোট আহ 3 ধরনের প্যাকেজ আছে। তো প্রথমটা হচ্ছে কম্বো প্যাকেজ। এই কম্বো প্যাকেজে হচ্ছে আপনার মোট ক্লাস থাকবে 100টা ক্লাস। আপনার চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন যে কোনটার খরচ কত কি, এ বিষয়ে আপনার চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখেন, এটা কোনো ব্যাপারই না। তো বেসিক ক্লাস হচ্ছে 4টা, এর মধ্যে লেকচার ক্লাস বিভিন্ন সাবজেক্ট মিলে মোট 100টা লেকচার ক্লাস দেওয়া হবে। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস থাকবে 6টা। বেসিক টেস্ট এটা পাবেন 3টা। ডেইলি এক্সাম, মানে প্রতিদিনের ক্লাসের পরে পরীক্ষা দেওয়ার মতো এরকম 200 সেট কোশ্চেন, অনেক হিউজ, 200 সেট মিনস হিউজ, প্রচুর প্রশ্ন আপনি এখান থেকে পাবেন। উইকলি এক্সাম থাকবে 99 সেট, এটাও অনেক হিউজ। এটা আপনারা চাইলে যে কোনো সময় দিতে পারবেন। মান্থলি এক্সাম থাকবে 21 সেট, সাবজেক্ট ফাইনাল 18 সেট, ফাইনাল মডেল টেস্ট 15 সেট, অর্থাৎ প্রচুর প্রচুর এক্সাম। ঠিক আছে। তো প্রচুর এক্সাম দিলে প্রতিটা এক্সামের কোশ্চেনও যদি আপনি মনে রাখেন, আপনার কিন্তু একটা বড় প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে এত কিছু বুঝি না, যা আছে আমি অন্তত এক্সামের এগুলো মনে রাখবো, সেটা কিন্তু আপনি মুখস্থ করে চলে পারবেন। আর যে অনলাইন কোর্সটা আছে, অনলাইন কোর্সটা বেশ ইন্টারেস্টিং। দেখেন, এখানে হচ্ছে ক্লাস কিন্তু, লেকচার ক্লাস কিন্তু 100টার 100টাই আছে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস 6টার 6টাই আছে, বেসিক টেস্ট 3টা জায়গায় 2টা আছে, এটাও একটা যথেষ্ট ভালো একটা ডিসেন্ট ইয়ার। ডেইলি এক্সাম 200টার 200টা আছে, উইকলি এক্সাম 99-এর জায়গায় এখানে হচ্ছে 66টা, স্টিল গুড এনাফ অ্যামাউন্ট। মান্থলি এক্সাম 21 সেটের জায়গায় এখানে 14টা, অর্থাৎ একটুখানি কমছে, 1/3 কমছে। ফাইনাল সাবজেক্ট ফাইনাল হচ্ছে 18 সেটের জায়গায় 12 সেট, ফাইনাল মডেল টেস্ট 15 সেটের জায়গায় 10 সেট। স্টিল অনলাইন কোর্স থেকে মোটামুটি ওয়েল ডিজাইন, না এখানেও কিন্তু সবগুলো সংখ্যা কিছু কম হলেও খুব খুব সুন্দর একটা ইয়াতে আছে। ঠিক আছে, স্ট্রাকচারে আছে। সর্বশেষ দেখেন, যদি এই পাশটা দেখেন, শুধু ক্লাস অংশটা। তো ক্লাস অংশটাতে কি আছে, আপনার রেগুলার ক্লাস 100টা, ডেইলি এক্সাম, ক্লাসের পরে যে ডেইলি এক্সাম গুলো থাকে প্রতিদিন এক্সাম দেওয়া যায়, সেখানে পাবেন 200 সেট, রিপ্লে ভিডিও পাবেন এবং সার্বক্ষণিক কিউ এন্ড সেবা পাবেন। এটার ফি দেখেন খুবই কম। এক্সাম গুলো একটু কম আছে, এক্সাম গুলো তারপরেও ডেইলি প্রায় 200টা সেট ইয়ে রেখেছে, এক্সাম রেখেছে, এবং ফি হচ্ছে মাত্র 6,000 টাকা। 6,000 টাকা হিসাবে আমি বলবো খুবই কম, কারণ অনলাইনে ক্লাস নিয়ে সার্ভার খরচ, এই সেই হ্যাবি অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যাই হোক।
তো এগুলা মিলে আমি বলবো যে অ্যাকচুয়ালি 6,000 টাকা এটা আমার মনে হয় মোটামুটি। আর আগের যারা ভর্তি হয় তাদের জন্য অনেক সময় কিছু এটাকে কি বলবো, ইয়া থাকে, ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে। আপনারা একটু ভর্তির সময় খোঁজ নিয়ে নিন যে আপনারা যারা আগে উদ্ভাসী স্টুডেন্ট ছিলেন বা উত্তরণের আগে কোনো প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন, আপনারা একটু শুনে নিন যে আপনাদের জন্য কোনো বিশেষ কোনো ডিসকাউন্ট তখন থাকবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে একটু শুনে নিতে পারেন। আচ্ছা, উম এইটা হইলো ব্যাপার। তো এগুলো মোটামুটি হচ্ছে ক্লাসের ডিটেলসটা। তা আপনার যেটা পছন্দ আপনি সেটাতেই কনসিডার করতে পারেন। ঠিক আছে, এখন আসেন আমরা চলে যাই এক্সাম ব্যাচ। তো এক্সাম ব্যাচের আবার দুইটা ভার্সন, একটা হচ্ছে কম্বো আর একটা হচ্ছে কি অনলাইন। তো কম্বোটার ক্ষেত্রে কি হচ্ছে, আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন কি কি দেওয়া আছে, আপনার একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, খরচ টরচ যেহেতু সব লিখা, এটা দেখে ভর্তির সময় কথা বলতে পারবেন কম্বো সেটে কি আছে, অনলাইন সেটে কি আছে। অনলাইনে দেখেন আবার এখানে এক্সাম ব্যাচের খরচ খুব বেশি না, মাত্র 3,500 টাকা দিয়ে আপনি অনলাইনেই করতে পারবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু ওই যে আপনার সার্বক্ষণিক কিউএন্ড এ সেবা যেটা, এটা কিন্তু প্রত্যেকটাতেই থাকতেছে, কম্বোতেও থাকতেছে, অনলাইনেও থাকতেছে। তো আপনার কোশ্চেন করে আপনি কিন্তু চাইলে আনসার গুলো জিজ্ঞেস করতে পারবেন। তো মোটামুটি আমার মনে হয় ইটস এ ভেরি গুড ডিসেন্ট প্যাকেজ। হ্যাঁ, পছন্দ অপছন্দ আপনার কাছে সম্পূর্ণ, আপনার আপনার সুবিধা অসুবিধা দিয়ে বিবেচনা করে আপনি লিখতে পারেন, বাট আমার মনে হয় ইটস এ ভেরি ডিসেন্ট প্যাকেজ। এখন আসে একটু বই সমূহ। তো উত্তরণের যে বইগুলো আছে, তো আমি কিছুদিন আগে আমাকে তারা ইনভাইট করেছিল, আমি উত্তরণ অফিসে গিয়েছিলাম যে প্রিলির বইগুলা দেখার জন্য। আমি গিয়েছিলাম প্রিলির বইগুলা দেখতে। তো প্রিলির বইগুলা দেখে আমি যে জিনিসটা আমার কাছে ইউনিক লেগেছে, অন্যান্য প্রকাশনীর থেকে উত্তরণের বইগুলা এরকম আলাদা লেগেছে। তা এই বইগুলো হচ্ছে কালার প্রিন্ট, অর্থাৎ বিভিন্ন রং মিলানো, সবুজ, নীল, লাল, এরকম মিলানো। তো যে অংশগুলো লাল দেওয়া আপনি বুঝতে পারতেছেন এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অংশগুলোতে আপনার আলাদা অ্যাটেনশন দিতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো কালার প্রিন্ট হতে আমার মনে হয় যে আমার মতো যারা, তাদের হচ্ছে পড়াটা মনে থাকবে বেশি। কালার প্রিন্টে দেখলে একটা জিনিস চোখে ভাসে বেশি, ফিগার গুলা দেওয়া আছে, অনেক ক্ষেত্রে দেখলাম ম্যাপ দেওয়া, ফিগার দেওয়া, এরকম আছে। আরেকটা জিনিস দেখলাম যে আহ, এই বইটার একটা জিনিস তারা, এটা আমার মনে হয় সুপারব করছে। সুপারব হচ্ছে কিছু কিছু জায়গায় মনে রাখার টেকনিক দেওয়া, যে এটা কিভাবে মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে লেকচারের শেষে একটা সামারি দেওয়া, শুরুতে বা শেষে আমার খেয়াল নাই, আমি দেখছিলাম, একটু আপনারা বইগুলো নিয়ে দেখবেন। সামারি দেওয়া যে এই চ্যাপ্টারের মূল জিনিসগুলো কি, সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো কি। সো আপনি একটা চ্যাপ্টার আপনার পড়তে ভালো লাগতেছে না, আপনি ওই চ্যাপ্টারটা একটু দুর্বল, আপনি বেসিক সামারিটুকু পড়লে কিন্তু আপনার ওই চ্যাপ্টারের কিছু প্রশ্ন বেঁধে যাইতে পারে। যে চ্যাপ্টারটা আপনি টোটালি স্কিপ করতেন, সেটা টোটালি স্কিপ না করে জাস্ট 5-10 লাইন পড়লেন, তাও কিছু অংশ আপনার বেঁধে যাইতে পারে। তো এইটা হচ্ছে এই বইটার একটা বড় বৈশিষ্ট্য। আর এই বইগুলা আমি যতদূর জানি এটা হচ্ছে উদ্ভাসন মেশের যে কোনো ব্রাঞ্চ থেকে কিনা যায়। আর তার পাশাপাশি রকমারি.কম একটা আছে, এটা কি নাম জানেন আপনারা? রকমারি.কম একটা ইয়ে আছে, ওরা বই বিক্রি করে বিভিন্ন ধরনের। রকমারি.কম থেকেও এটা অর্ডার করা আছে। হ্যাঁ, জানেন না আপনারা রকমারি.কম এর নাম শুনছেন? আমি আগে বইটাই কিনতাম ওটা থেকে। হ্যাঁ, ঠিক আছে। সো রকমারি.কম থেকেও আপনারা চাইলে আহ, এইগুলো অর্ডার করে আপনারা নিতে পারবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার, এই বইগুলো দেখতে পারেন। দেখে আপনার আপনার কিনতেই হবে এরকম না হোক, আপনি অ্যাটলিস্ট দেখেন আপনার কাছে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে। আপনারা বই কিনলে কিন্তু বাই দ্য ওয়ে আমি কোনো কমিশন পাবো না এখান থেকে এক্সট্রা, বা আপনারা বেশি ভর্তি হলে আমি কমিশন বেশি পাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনারা আমার মনে করেন না যে আপনাদের ভর্তি করানোর জন্য আমি একদম কিছু একটা বলছি, তা কিন্তু না। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদেরকে অবগত করছি, তো চয়েস ইজ টোটালি ইয়োর্স। ঠিক আছে, এটা কাউকে ইয়ে ইয়ে করা আমার, ঠিক আছে, এটার সাথে আমার কোনো কমিশন বা কোনো কিছু নেই। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। সো আপনারা বইগুলো দেখতে পারেন, বইগুলো দেখে ভালো লাগলে নিবেন, ভালো না লাগলে নিবেন না, বাট তাকায় দেখতে তো সমস্যা নেই। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসেন হচ্ছে রুটিনের ব্যাপারে। এই www.uttaran.academy, এটা হচ্ছে উত্তরণের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটাতে গেলে রুটিন এবং বিস্তারিত আপডেট বা কোনো স্পেশাল প্যাকেজ বা যে কোনো কিছু থাকলে এটা ওনারা এখানে শেয়ার করে দেন, বিস্তারিত সবকিছু। তো তখন আপনি বিস্তারিতটা দেখে আপনি চুজ করলেন যে আমি এটা নিব বা এটা নিব না, এটা আমার ভালো লাগে বা লাগে না। হ্যাঁ, এটা আপনি দেখে আপনি আপনার মতো তখন বলতে পারবেন। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওখানে হচ্ছে এই যে কিউএন্ড এর নাম্বার, হটলাইন নাম্বার, এগুলো ওখানে দেওয়া থাকে। তো ওখান থেকে দেখে আপনি কিভাবে কোনটা কি করবেন, বা আপনি যে পোর্টালে জয়েন করবেন ওই পোর্টালটাও এইখানে ইয়া থেকে, ওয়েবসাইট থেকে দেওয়া। সো এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। সেদিন একটা মজার ইয়া করতেছিলাম, আমাদের 43তম বিসিএস এর গেট টুগেদার, মানে উত্তরণ থেকে আমাদেরকে একটা সংবর্ধনা দিয়েছিল, যে 43তম বিসিএস এর যারা সুপারিশ প্রাপ্ত। তো এখানে যাওয়ার পরে আমার কয়েকজন ক্যাডারের সাথে কথা হচ্ছিল। তো ক্যাডারের সাথে কথা হওয়ার পরে তারপরে
এর মধ্যে একজন বেশ সিনিয়র ভাই উনি বলতেছিলেন যে উত্তরণে কেউ যত টাকা দিয়ে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে যদি সে ক্যাডার হয়, তাহলে অ্যাকচুয়ালি যে টাকা দিয়ে সে ভর্তি হয়েছে অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি অ্যামাউন্ট নিয়ে সে ফেরত আসে। বুঝছে তারা। তো এখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে, বেশ খরচ করে, ক্রেজ দেয়, খাওয়া দাওয়া করায়, ভালো খাওয়া দাওয়া করায়, বুঝছেন, কাচি টাচি খাওয়া, অনেক কিছু করে। তো এরা বলতেছিল যে যে টাকা দিয়ে ভর্তি হয় বরং টোটালি অ্যাটাক করে সে যদি সাকসেসফুল হইতে পারে তো তার চেয়ে বেশি অ্যামাউন্ট নিয়ে সে ফেরত আসে। আমার মনে হয় কথাটা সত্য হতে পারে, আমার কাছে মনে হয়েছে যে ভাইয়ের অবজারভেশন খারাপ না, কথা সত্য, বুঝছেন। সো আপনি যদি এখানে ভর্তি হন এবং আপনি যদি আল্লাহ, উপর আল্লাহর ইচ্ছায় আপনি যদি সাকসেসফুল হন, তাহলে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তখন আপনার কাছে আবার ভালো লাগে। ঠিক আছে, যে না আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো কার্যকরী কয়েকটা ধাপ, এই অংশটা একটু নিয়ে আমি আলোচনা করতে চাই। আহ পড়াশোনার স্ট্র্যাটেজিটা হবে, ক্লাসটা দিনে দিনে করে ফেলবেন, যেদিন যেই ক্লাসে উপস্থিত থাকবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি লাইভ ক্লাসে থেকে ক্লাস করেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তারপরে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, ওকে ফাইন, কোনো কারণে ব্যস্ততার জন্য আমি সেই দিনে ক্লাসে উপস্থিত থাকতে পারি নাই, তাহলে এখন আমি কি করবো, আমি আজকে ভিডিও ক্লাসটা হলেও দেখি বা ক্লাসটা করবেন। এটা আপনাকে পড়া মনে রাখতে ভাই ট্রিমেন্ডাসলি হেল্প করতে পারে। শুনতে শুনতে মানুষ অনেক কিছু মনে রাখে। গেল। এবার যেটা পড়েছেন ওইটা থেকে, আপনি যে পিডিএফটা থেকে পড়েছেন, ভাইয়া যে পিডিএফ থেকে পড়িয়েছেন, এই পিডিএফটা পড়েন। পড়ার পর বই নিয়ে ওই চ্যাপ্টারটা পড়ে ফেলেন, পড়ে পরের দিন পরীক্ষা দেন। এইটা যদি আপনি এনশিওর করতে পারেন প্রতিদিন একটা প্রতিদিন, তাহলে ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো হবে বলে আমি বিশ্বাস করি, যদি উপরওয়ালা চায়। ক্লাসটা মনোযোগ দিয়ে করা, লেকচারটা মনোযোগ দিয়ে করা, হ্যাঁ। বিশেষ ক্যাডার হবেন, এখন থেকে কিন্তু বেশি বেশি কথা শুনতে হবে। মানুষ কথা বলবেন কম, শুনবেন বেশি। ভাইয়ারা কি বলে, ক্লাসে কি বলে, অমুক লাইভে অমুক ভাইয়া কি বলছে, শুনবেন বেশি বেশি শুনবেন। যত জায়গা থেকে ইনপুট নেবেন তত আপনার লাভ, ক্ষতির কিছু নাই। সব জায়গায় বেশি বেশি লেকচার শোনার প্র্যাকটিসটা করেন, এটা হেল্প করবে। আচ্ছা, তো ভিডিও রিপ্লে দেখতে পারবেন, ক্লাস মনে রাখতে মাল্টি কালার পিডিএফ ক্লাস নোটটা নিতে পারেন। আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর অ্যানালাইসিস রিপোর্ট, কেন এটা আনসার হলো, মানে শুধু আনসার হলো এটার আনসার এটা, এটা মুখস্থ না রেখে বরং এটার আনসার এটা কেন। ঠিক আছে, আপনি একদম ক্লাসে যে ডাইরেক্ট ভাইরে ধরেন না যে ভাই এটার আনসার এটা কেন, আমি বুঝিনি। ঠিক আছে, আপনাকে ওই টিচার বুঝাইতে বাধ্য। বুঝছেন আমার কথা? এবং এখান থেকে আরেকটা জিনিস যেটা হয়, আপনি যখন প্রশ্নটা করবেন, ভাইয়া যখন আনসারটা দিবেন, আপনি কিন্তু শিখবেন এর চেয়ে বেশি। কারণ কি, ভাইয়া তো এক্সপ্লেন করতেছেন, তো ওনার পার্সপেক্টিভটা কি, উনি কি কি জিনিস জেনে, কি কি জিনিস স্টাডি করে এইটার আনসারটা বলতেছে, এই ব্যাপারে আপনি একটা ধারণা পাবেন। তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটুকু পড়াশোনা হলে কেমন ক্যাডার পাওয়া যায়, এই ধারণাটা কিন্তু আপনার আসবে। যেহেতু এই যে আপনার ক্লাস যারা নিবে তারা সবাই ক্যাডার, তো তাদের অভিজ্ঞতাটা কিন্তু এই ফাঁকে আপনি পেয়ে গেলেন, এটার ভ্যালু কিন্তু অনেক ভাই। ঠিক আছে, এটার ভ্যালুটা অনেক হিউজ। ঠিক আছে, সেইগুলো হেল্প করে, পরবর্তীতে ভাইভাতে গিয়ে হেল্প করে, জানেন। এই ছোট ছোট জিনিস শোনা, কারো মুখে শুনেছিলাম এই কথাটা, এই জিনিসটা অনেক হেল্প করে, এগিয়ে রাখে। আচ্ছা, আর একটা হচ্ছে যে আহ, বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, এগুলো খুব ভালো মতো সলভ করে। বিগত চাকরির পরীক্ষার থেকে অনেক প্রশ্ন কমন আসে, অনেক সময় হুবহু অপশন সহ চলে আসে। সো এই ধরনের ক্ষেত্রে বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলাকে ভালো মতো পড়া, স্টাডি করাটা জরুরি। এটা যদি করতে পারেন তাহলে প্রস্তুতি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আর বিগত বছর প্রশ্ন না পারলে নিজের মনের মধ্যে কনফিডেন্সটাই হঠাৎ অনেক সময় কমে যায়, যে আমি মনে হয় অনেক বেসিক অনেক কিছু জানি না। আচ্ছা, আসেন তারপরে আমরা চলে যাই উইকলি এক্সামের আগে সপ্তাহের অংশটা পুরোটা রিভিশন দিয়ে আপনি উইকলি এক্সামের জন্য প্রিপেয়ার হবেন, তাহলে ভালো। আর ফেসবুকে উত্তরণ একটা গ্রুপ আছে, উত্তরণ একাডেমি এই নামে, আপনার একটু সার্চ দিলে পাবেন। তো ওই গ্রুপটাতে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন। আপনি ভর্তি হন বা না হন, গ্রুপে যুক্ত হয়ে যান। গ্রুপে যুক্ত হয়ে গেলে অনেক আপডেট পাবেন। আমি তো দেখছি অনেক ক্যান্ডিডেট ভাইয়া আপুরা অনেক মজাদার তথ্য পোস্টিং করে, বিভিন্ন গ্রুপে পোস্ট আকারে দেয়। তো এগুলো দেখে দেখে কিন্তু অনেক কিছু কমন পড়ে গেছে। সেই দিনই যে দেখলাম যে প্রিলিমিনারি পরীক্ষা হলো, তারপরে এক ভাই এসে গ্রুপের মধ্যে লিখছে যে মনে আছে 3 দিন না 4 দিন আগে আমি আপনাদেরকে এটার ইয়াটা জিজ্ঞেস করছিলাম, দেখেন আজকে প্রিলিতে এটা চলে আসছে। ঠিক আছে, তো এরকম কখন কোন প্রশ্ন যে কিভাবে বাঁধবে ইউ নেভার নো। যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার এটা বাঁধতে পারে। সো বেঁধে গেলে আপনার কিন্তু দিন শেষে একটা নাম্বার কিন্তু অনেক। ঠিক আছে, তো এগুলা অবসর সময়ে, হ্যাঁ, এর ওর সাথে চ্যাট ট্যাট না করে, ফেসবুক যেহেতু চালাইতে একটু মনেই যায়, তখন এই গ্রুপগুলোতে ঢুকে একটু আপডেট আপডেট দেখবেন, কি সার্কুলার আসলো, কোন সার্কুলার চলতেছে, কোন সার্কুলার ডেডলাইন কালকে ক্লোজ হয়ে যাচ্ছে, কে কি প্রশ্ন করলো, সেই প্রশ্নগুলোর উত্তর আমি পারতেছি কিনা।
এই জিনিসগুলো দেখবেন। অনেক সময় অনেকে সমস্যা লিখে, তো ওনার সমস্যাটা পড়লেন, সমস্যাটা পড়ে তারপরে আপনি চাইলে আপনার মতো একটা সমাধান তাকে সাজেস্ট করলেন। হ্যাঁ, আরেকজনকে একটা সমাধান, বা আপনার একটা সমস্যা, আপনি কিছু না হন, আপনি একজন অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসাবে সমস্যাটা লিখেন, দেখবেন অনেকে আপনাকে কিন্তু সমাধান করে দিবে। ঠিক আছে। আমার কাছে বিভিন্ন সময় আসে অনেকে, এ, জিজ্ঞেস করে যে ভাই এটা কি হবে, এটা কি হবে। আমি ফেসবুক ফেসবুক সবসময় সময় পাই না, তারপরে যদি আমি সময় পাই মাঝে মাঝে একটু একটু দেখে টেকে কিছু কিছু উত্তর টুত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। তো মানে আমি দেখছি যে মানুষজন যথেষ্ট এফোর্ট দেয়, বুঝছেন, এই লাইনে যথেষ্ট এফোর্ট দেয়, অনেক মানুষ অনেক এফোর্ট দেয়। ঠিক আছে। তো মানুষের এফোর্ট দেখলে তখন আমার আগের দিনগুলোর কথা মনে পড়ে যে আরে আমিও তো ছিলাম এক সময়, এরকম করতাম। ঠিক আছে, এরকম দৌড়াইতাম, বোঝার চেষ্টা করতাম। তো এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে একজন আরেকজনকে একটু একটু করে সাহায্য করলে সবাই মিলে আমরা অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের মনে হয় একটা মহৎ হওয়া উচিত। ঠিক আছে। তো এখন আমি বেশ কিছুক্ষণের জন্য জুমে যারা যুক্ত আছেন তাদের জন্য আমি মাইক্রোফোন ওপেন করে দিব, আপনারা চাইলে হ্যান্ড রেজ করলে আমি কথা বলার সুযোগ দিব। ফেসবুকে যারা যুক্ত আছেন তারা কমেন্ট সেকশনে যদি আপনাদের প্রশ্নগুলো লিখেন, আমি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কোনো প্রশ্নের উত্তর আমার জ্ঞানে না থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি আসলে সবকিছু জানি না, বাট আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আচ্ছা, আমি একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, রত্না হ্যান্ড রেজ করেছেন। রত্না, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। রত্না। ভাইয়া, আপনি হচ্ছে কবে প্রিপারেশন নিয়েছিলেন? মানে গ্রাজুয়েশনের পর পর না গ্রাজুয়েশনের আগে আমার থেকেই? আমার মাস্টার্স শেষ করে তারপরে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম। ওই যে মাস্টার্স পরীক্ষা দিয়ে দিছি, রেজাল্ট প্রকাশিত হয়নি, এমন একটা সময় থাকে না, তখন আমি হচ্ছে জি জি। প্রিপারেশন নেওয়া শুরু করি। আসলে অনেকেই বলে যে আগে থেকে প্রিপারেশন না নিলে, মানে গ্রাজুয়েশনের আগে থেকে প্রিপারেশন না নিলে নাকি সহজে জব হয় না। তো এটা আসলে কতটুকু সত্য? আম, দেখেন, আমি তো গ্রাজুয়েশনের আগে খুব বেশি প্রিপারেশন নেই নাই, বাট এটা ঠিক, আমি টিউশন টিউশন করাতাম, ওই যে স্টুডেন্ট পড়ানো টড়ানো এগুলা করতাম, ফলে অনেক কিছু আমার জানা ছিল। এখনকার সময়ে আসলে যার যেটা পছন্দ, বুঝছেন, আপনার যেভাবে সুবিধা, আপনার যখন মনে হবে যে আপনি এই প্রিপারেশনটা নেওয়ার মতো আপনার ইয়ে আসছে, তখনই আপনি নিবেন, কারো কথার উপরে না। আপনার মনের থেকে যেদিন আগ্রহ থাকবে সেদিনই আপনি নেওয়া শুরু করেন। ওকে, আমি আরেকটাই দেখতে পাচ্ছি, রাকিবুল ইসলাম, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন রাকিবুল। ভাই আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেমন আপনি বললেন যে সাবজেক্ট গুলোতে প্রথম থেকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। তো ঠিক। সেক্ষেত্রে সাবজেক্ট তো অনেকগুলো, প্রায় 10-12টার মতো সাবজেক্ট। জি। এখন আমি তো একদিনে সব বিষয়ে সময় দিতে পারতেছি না, হ্যাঁ। না, না। সেক্ষেত্রে এই কোন বিষয়গুলোতে এক্ষেত্রে কি ধরনের আপনি কৌশল অবলম্বন করতেন? আহ কৌশলটা আহ, হচ্ছে যে হ্যাঁ যেদিন হ্যাঁ যেটা ক্লাস হলো, হ্যাঁ, ধরেন হ্যাঁ আজকে আমরা বাংলা হ্যাঁ, ক্লাস, বাংলা ক্লাসটা করলাম, জি, ভাইয়া যা পড়াইছে ওই চ্যাপ্টারটা পড়ে ফেললাম। কালকে একটা ইংরেজি ক্লাস হলো, হুম, ভাইয়া যা পড়াইছে ওই ক্লাসটা করবে, মানে ক্লাসটার সাথে সাথে ফলো আপে থাকলে তাহলে পড়াটা ওই মাপে আগাইতে থাকে। আর অনেক সময় এরকম ফলো আপে না থাকলে তখন বোঝা যায় না যে আমি কি আগাই আছি না পিছাই আছি, কতটুকুই বা পিছাই আছি বোঝা যায় না, বুঝছেন। সিলেবাসটা তো অনেক বড় না, হুম, অতই হুম। সাগর সমান বড় তো, তাই না? মানে আমার ক্লাসের উপর, মানে আমার মানে ক্লাসের উপর মূলত ফোকাসটা রাখতে হবে, জি জি জি, ক্লাসটা, আমি যদি আপনার তাই তো? জায়গায় হতাম আমি ক্লাসের উপরেই ফোকাস রেখে প্রস্তুতিগুলো নিতাম। রাকিবুল ভাই, বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ ভাই, আর আর জি আর একটু, সেটা হচ্ছে, হ্যাঁ আর অল্প একটু, সেটা জি হচ্ছে আপনি যেমন বলছিলেন আপনার ফার্স্ট টার্গেট ছিল চারটা, চারটা 100 মার্কের, হ্যাঁ। তো জি। এই 100 মার্কের জন্য কি আপনি প্রতিদিন সময় দিতেন? মানে প্রায়োরিটি ওয়াইজ এই জন্য বলতেছি। না, আমি প্রতিদিনই যে ওই 100 ওই মার্কের জন্য পড়তাম ব্যাপারটা এরকম ছিল না। হ্যাঁ, আমি আহ, ছোট ছোট খণ্ডে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা খণ্ডকে আমি শেষ করার চেষ্টা করতাম। ওকে, থ্যাংক বুঝছেন। ইউ, থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এখন হ্যান্ড রেজ করেছেন স্যান। স্যান, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাইয়া, আমি 46 দিয়েছিলাম, 47 আমার লাস্ট বিসিএস। আচ্ছা। তো আমি 46, আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল 45 থেকে। আচ্ছা।
তো আমার যে সমস্যাগুলো মানে রেজ করেছে সেটা হচ্ছে যে ফ্যামিলি, তারপরে আমি একটা জবও করি। জি। তো 46-এ আমি মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়েছিলাম, আমি ক্লাস করেছিলাম। জি। তো আহ, যে বাবু থাকার কারণে আমি দেখা গেল যে বই খুব একটা পড়তে পারি নাই, তবে স্যারদের যে ভিডিও ক্লাসগুলো হতো, জি। সেই ভিডিও ক্লাসগুলো আমি মোটামুটি দেখা গেল 6 ঘন্টা মতো প্রায় শুনতাম। দেখা গেল পার ডে আমার দুইটা করে, দুইটা বা তিনটা মতো আমার লেকচার গুলো করা হতো। জি। তো প্রিপারেশন আমার সবই ছিল মোটামুটি। লাস্টে এসে যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে আহ, আপনার হচ্ছে যে মানে দেখা গেল আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করতে পারতাম না। তো যে আচ্ছা। রিভিশন দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমার খুব হয়ে গিয়েছিল একদম, মানে ছিল না বললেই চলে। আচ্ছা। টানা 4 মাস 5 মাস পড়তেছি কিন্তু রিভিশন হচ্ছে না, মানে আমি পড়া শেষ করে দেখা গেল যে রিভিশন দেওয়ার কোনো সময় পাচ্ছি না। জি। এখন তো প্রশ্নটা কি? আলটিমেটলি আমার পরীক্ষাটা ভালো হয়নি, মানে ভালো যে হয় নাই তো এই আর কি অবস্থা। তো মানে আমার নেক্সটে কিভাবে পড়া উচিত বা আমি কিভাবে শেষ করতে পারবো, কিভাবে জি। পড়লে শেষ হবে, বা রিভিশনের টেকনিকটা কিরকম হওয়া উচিত, এটা যদি একটু বলতে। বিশেষ করে রিভিশনটা আমাকে, রিভিশনের টেকনিক, কারণ পরীক্ষার আগের 2-3 রাতে আমাকে যেভাবে মানে করতে হয়েছে সেটা মানে বলার মতো না। আচ্ছা, রিভিশন মানে আমার টেকনিক অনেক পড়া হচ্ছে। জিনিসই আমি করতে পারিনি আর কি, রিভিশন দিয়ে যেতে পারিনি, যার কারণে দেখতে মানে ভুল করে ফেলেছি আর কি। জি স্যার, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। জি। আমি রিভিশনের ব্যাপারে যে উত্তরটা করব সেটা হচ্ছে, আমার রিভিশন বলতে কি, আমি রিভিশন বলতে বুঝি একই জিনিস বারবার দেখা। ধরেন আমি একটা জিনিস যেই সোর্স থেকে পড়েছি বা যেই লেকচার থেকে পড়েছি, আমি সেম লেকচার যদি আবার শুনি বা সেম জিনিস যদি আমি আবার পড়ি, আমার খুব দ্রুততম সময়ে সবকিছু মনে পড়ে যায়। এটা আমার ক্ষেত্রে এটা হয়। সো আমি সেম সোর্স থেকে একই জিনিস বারবার দেখতে থাকি। তা আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনি চ্যাপ্টারগুলো অনেক কিছুই পড়েছেন, তো যে চ্যাপ্টারগুলো পড়েছেন এই চ্যাপ্টারগুলোর ওই সেম জিনিসটা যেটা পড়েছেন এটার উপর আবার চোখ বুলান এবং ওটার উপর পরীক্ষা দেন। আর যে অংশগুলো আগের বার পড়েন নাই সেই জিনিসগুলো আবার নতুন করে নিয়ে ওই জিনিসগুলো আগে এবার শেষ করেন। তারপরে আশা করা যাচ্ছে যে আপনার প্রসিডিউর যদি একটা ভালো মাপে হয়ে আসে, ইনশাল্লাহ পরের বার হয়ে যাবে। দ্যাটস হোয়াট আই আচ্ছা, আমি এবার যে ভুলগুলা করেছি জি। সেগুলো আসলে আহ, মানে আমার মেডিকেলের বেশ কিছু জিনিস আমি ভুল করেছি। জি। মানে 30টা প্রশ্ন এরকম এমন ভুল গেছে যে দেখা গেল যে এগুলো কেন আমি ভুল করেছি এর উত্তর নাই। তো আমি ধারণা করছি যে হয়তো রিভিশনের অভাবে আমার এরকমটা হয়েছে। আমি পিএইচ এর মান করতে পারি না, পারি না জি। আর কি, যেটা পিএইচ এর মান আসলে আমি মনে করি যে যে কেউ এটা পারে। জি। 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 তারপরে রাইবোজোম স্যার, একটু যদি অ্যান্সার। আপনি সংক্ষেপ করে নিয়ে আসেন, আমাদের অনেক হ্যান্ডরেজ আছে, আমাকে সবারটা একটু অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি না সংক্ষেপ। না, জি 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 শিওর। আচ্ছা, এগুলোই ছিল। আর সামনে তো আছি, ইনশাল্লাহ দেখাচ্ছে। ইনশাল্লাহ আমি আমি হুম, আপনার জন্য শুভকামনা রাখছি। আমি যেন আপনি ইনশাল্লাহ পরের বার অবশ্যই সফল হন, আমি এই দোয়া করি আপনার জন্য। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আচ্ছা, পরবর্তীতে আমি ফ্লোর দিচ্ছি পূজা ভৌমিক। প্লিজ, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন, পূজা। হ্যালো। জি পূজা, আপনার প্রশ্নটা করুন। ভাইয়া ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছিল যে আপনি যে বললেন যে পিডিএফ থেকে যে ক্লাস নোট গুলো দিবে সেগুলো পড়তে আর হচ্ছে কিছু বই ফলো করতে। এখন আমরা তো বইগুলো জানি না যে কোনগুলো ফলো করতে হবে বা কোন প্রকাশনী, যেমন যে MP3 যে প্রকাশনীটা আছে, যেমন ওটা জি। তো আর সব সিরিজের বইগুলো ভালো না। ওটা থেকে হয়তো বা একটা ভালো হইতে পারে বা দুইটা ভালো হলো, তো আমরা কিভাবে বুঝবো যে কোন বইটাই ভালো বা কোন বইটা আমাদের নিতে হবে, বা আচ্ছা, আপনি কোনগুলো ফলো উত্তর করছেন? হচ্ছে, এটা উত্তরটা আমি বলে দিই, আপনার কাছে যে বইটা ভালো লাগে আপনি সেটাই পড়বেন। হ্যাঁ, এটা আপনার মানে প্রতিটা বইতেই প্রচুর কন্টেন্ট আছে। আপনি যে কোনো একটা বইয়ের এক মাথা থেকে আরেক মাথা যদি পারেন, আপনার কিন্তু প্রিলি পাস হবে, এমন না যে হবে না। ঠিক আছে। হ্যাঁ, এটা যে প্রকাশনের বইটাই পড়েন না কেন। তবে একটা ভালো বই কি করে জানেন, ভালো বই হচ্ছে তথ্যগুলো রিলায়েবল দেয়। হ্যাঁ, ভুলভালটা কম থাকে এবং হচ্ছে জিনিসটা অর্গানাইজ থাকে। এটা হচ্ছে ভালো বইয়ের বৈশিষ্ট্য। তো আমি এই জন্য বলেছি যে আপনারা বই দেখেন, সবগুলা বই দেখেন। হ্যাঁ, অমুক ভাই বলে দিছে দেখে তমুক বই কিনবো, তমুক ভাই বলে দিছে দেখে তমুক ভাই কিনবো, এরকম না। আপনার প্রতিটা বই খুলেন, খুলে দেখেন যে কোন বইটা আপনার জন্য বেস্ট বেনিফিটিং হচ্ছে, আপনি সেই বইটাই কিনেন। হ্যাঁ, এবং আমি বলেছি যে যেমন ওই যে তখন আমি উত্তরণের বইগুলো নিয়েও কথা বলেছি, আমি কিন্তু বলছি যে আপনি কিনেন বা না কিনেন, আপনি বইগুলো খুলে দেখেন। ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না।
আপনি যে বই পড়বেন সেই বই থেকেই হতে পারে আপনার কাছে, এই বইটা পড়ে আপনার প্রিপারেশন হতে পারে, আপনি সবগুলো বই দেখে যেটা ভালো লাগে কিনে ফেলেন। ঠিক আছে, accept। আচ্ছা এটাই। ভাইয়া, আরেকটা কোশ্চেন, যে জি। বিজ্ঞানের জন্য স্পেসিফিক একটা বইয়ের নাম বলে দিলে ভালো হয়, যে আপনি কোনটা আমি পড়ছেন। না, এই যে এখন যদি আমি আপনাকে স্পেসিফিক নাম বলে দিই, তাহলে ওই যে আমি একটু আগে যে আনসার দিলাম এটার সাথে আমার ইয়াটা কন্ট্রাডিক্ট হয়ে গেল, যে অমুক ভাই বলছে দেখে আমি তমুক বই কিনবো, এটা উচিত না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই কিনুন। ঠিক আছে। জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভালো স্যার। আচ্ছা, আমি এখন ফ্লোর দিচ্ছি আদর। আদর হ্যান্ড রেজ করেছেন। আদর, আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। সবাই একটু ছোট ছোট করে যদি প্রশ্নগুলো করেন তাহলে আমি দ্রুত একটু যাবো, অনেক মানুষের হ্যান্ড রেজ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। বর্তমানে একটা চাকরিতে আছি। 9টা থেকে 6টা আমার জব করতে হয়। আমার আর দুটো বিসিএস এর অ্যাটেন্ড বাকি আছে। জি। এখনো আমি আসলে প্রিলিটা ক্লিয়ার করতে পারিনি আর কি কখনো। আহ, জি। আচ্ছা, পড়ার ক্ষেত্রে আমি কি করতে পারি? যে ধরেন মানে একটা সাবজেক্ট কি আমি একদিন বা 2 দিন টানা এরকম পড়বো, নাকি আসলে ব্রেক দিয়ে দিয়ে পড়বো? আচ্ছা, আমি যেটা মনে করি যে এক নাম্বার হচ্ছে আপনি ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ করে করতে পারেন। যদি আপনি ক্লাস করেন তাহলে ক্লাসের সাথে, যে ক্লাসে যেটা পড়লেন একটা কনসেপ্ট বুঝলেন, তখন বাকিটা পড়তে গেলে আপনার মনে থাকবে বেশি। ঠিক আছে। কিন্তু হুম, কনসেপ্ট না বুঝে আপনি 10টা জিনিস পড়লেও কিন্তু আপনার মনে থাকবে না, আপনি কিন্তু ভুলে যাবেন। বিশেষ প্রিলিতে কিন্তু ভুলে যাওয়াটা খুব কমন টেন্ডেন্সি, এটা হলো এক নাম্বার। হুম, সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ ধরেন এখন আমি বুঝতেছি যে আমি অঙ্ক অনেক ভালো পারি, আমার আছে অঙ্ক ক্লাস করার দরকার নেই। ফাইন, আপনি করলেন না, আপনি সেই সময়টাকে আমি ইংরেজি কম পারি, আমি ইংরেজি পড়লাম। আপনারা সবাই এখানে উচ্চ শিক্ষিত, সবাই অনার্স মাস্টার্স পাস করা শিক্ষাগত যোগ্যতায় হয়তো বা আমরা সবাই সার্টিফিকেট এক সমান। ঠিক আছে। তো আপনারাও কিন্তু আমি যতটুকু বুঝি আপনারাও মোটামুটি ততটুকুই বুঝেন। ঠিক আছে। তো নিজের ভালোটা আপনারা তো ভালোই বুঝেন, এখন আপনারা চিন্তা করেন কি করলে ভালো হবে আদর ভাই, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। যেটা আসসালামু আমার আলাইকুম। মনে হয় যে হ্যাঁ, আমি হলে একটা ট্র্যাকের সাথে থাকতাম। ট্র্যাকের সাথে লেগে লেগে গেলে তখন হচ্ছে কি হয়, পড়াটা পিছিয়ে যায় না। বুঝছেন, এটা হচ্ছে বেনিফিট। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আমি পারমিশন দিচ্ছি মিম। মিম, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করতে পারেন। জি ভাইয়া। জি। মিম। আমি আস্ক করতে যাচ্ছিলাম যে আমরা যে ক্লাসগুলো করি, জি। তো ওই ক্লাসের পরে যে পিডিএফটা দেওয়া হয়, জি। সেটার পরে আমি উত্তরণের বইগুলো নিছি, সেই উত্তরণের একটা বই ফলো করলেই হবে যে টপিকটা হবে? আচ্ছা, মানে আপনি জানতে চাচ্ছেন যে ক্লাস করলাম, পিডিএফ পড়লাম, উত্তরণের একটা বই পড়লাম, তাহলে কি আমি সব কমন পাবো কিনা? হ্যাঁ, ধরেন রবীন্দ্রনাথ নিয়ে পড়ানো হয়েছে, তো রবীন্দ্রনাথ থেকে পিডিএফটা আমি ফলো করলাম ক্লাসের হ্যাঁ। অনুসারে। তো হ্যাঁ। রবীন্দ্রনাথের বিষয়ে কি আমি বইয়ের ফুল গুলাই কি মানে কাভার করব? আসলে এত পড়লে তো মনে থাকে না, মানে সব আমি কি আমি এই জন্যই বলেছি যে আপনার মনটা তখনই থাকবে যদি আপনি ক্লাস করার পর জিনিসটা পড়েন এবং এটাকে যদি আবার রিভিশন দেন, তাইলেই আপনার মনে থাকবে, তা না হলে মনে থাকবে না। হ্যাঁ, আমি এটা আসলে বলছি। পিডিএফ পার্টটাই তো আপনার মানে সব টপিক গুলাই একদম ডিটেলসে থাকে না, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ানো হয় আমাদের, জি। জি। এগুলোও কি বই পিডিএফটার পড়তে পরে হবে? কিন্তু আপনাকে বইটা পড়তে হবে। বই জি। একটা পড়তে হবে, শুধু পিডিএফ পড়াটা এনাফ না। আমি কি শুধু উত্তরণের বইটাই ফলো করবো আপাতত, কারণ আমি অঙ্কে অনেকটা দুর্বল আর ইংলিশে। আপনি উত্তরণ ফলো করতে চাইলে উত্তরণ ফলো করেন, আপনার যদি উত্তরণ ভালো না লাগে অন্য কোনো বই ফলো করেন, সেটা আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা থেকেই পড়েন, কিন্তু মুদ্রা কথা হচ্ছে পড়েন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে। জি, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি পরের ফ্লোরটা দিচ্ছি রূপা। রূপা হ্যান্ড রেজ করেছেন, রূপাকে আমি দিচ্ছি floor। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি উত্তরণের যে স্লাইড গুলো এগুলো করি আর সাথে উত্তরণের বইটা পড়ি আর উত্তরণের রেগুলার এক্সাম দিই, তাহলে মানে বিগত সালের যে প্রিলি গুলো হয়েছে সেখানে এইসব রিসোর্স থেকে কমন পড়ার পার্সেন্টেজ কত, বা আমি কতটুকু কমন আশা করতে পারি? আচ্ছা, বিগত উত্তরণের জার্নিটা শুরু হয় 41তম বিসিএস থেকে। তো 41, তারপরে কি হয়েছে 43, তারপরে হচ্ছে 45, 46, 4টা প্রিলি গেছে। আলহামদুলিল্লাহ উত্তরণের রেসপন্স খারাপ না। হ্যাঁ। তো আমি যতদূর দেখেছি, ইভেন আমার সাথে 43-এর অনেকেই উত্তরণের স্টুডেন্ট ছিল, বেশ গুড অ্যামাউন্ট অফ পিপল ছিল। হ্যাঁ, সো রেসপন্স খারাপ না। এখন বাকিটা তো আল্লাহর ইচ্ছা, অনেক কিছু বলা যায় না কখন কি হয়। হ্যাঁ, প্রশ্ন তো উত্তরণ করে না, প্রশ্ন তো করে পিএসসি। ঠিক আছে। সো পিএসসি ও কি প্রশ্ন করতেছে, হ্যাঁ আল্লাহকে ডাকতে হবে মাঝে মাঝে, এছাড়া এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কি দেওয়া সম্ভব আপনি বলেন? হ্যাঁ, তো এটা তো সম্ভব না, কিন্তু প্রস্তুতির জন্য এই জিনিসগুলা করাটা ভালো, এই লাইনে হাঁটাটা ভালো, এটা আমি বলবো। জি ভাইয়া, থ্যাংক ইউ। জি। আচ্ছা, পরবর্তীতে প্রশ্নটা হ্যান্ড রেজ করেছেন আশরাফ, আপনাকে পারমিশন দেওয়া আছে। আশরাফের পরে আর আমরা মাত্র 2টা হ্যান্ড রেজ নিব, বাকিগুলো আমরা আর নিতে পারতেছি না, অনেক হ্যান্ড রেজ হয়ে গেছে। আবার
ফেসবুক এবং কিউএনএ তো বেশ কোশ্চেন আছে, ওগুলো আনসার আমি দিব। আশরাফ, আসসালামু আপনাকে আলাইকুম ভাইয়া। পারমিশন দেওয়া ভাইয়া হচ্ছে, আপনি আমার একটা প্রশ্নটা করেন। আমার কোশ্চেনটা হচ্ছে কি ভাইয়া, একটু এক্সাম বেস, লাইক আমরা যখন এক্সাম হলে যাই, এক্সাম হলে এনভায়রনমেন্টটাও ভাইয়া একটা টোটাল ইন্টিমিডেটিং একটা এনভায়রনমেন্ট। যেমন ধরেন মানে আমরা তো শিওর না হয়ে কোনো কোশ্চেন দাগাবো না ফার্স্ট অফ অল। তো আমার মনে করেন যে পরের কোশ্চেনগুলোতে আমার কমন আছে, বাট আমি টানা 8টা কোশ্চেন দাগাইতে পারি নাই, তখন আমার মনে হয় যে আমি 9 নম্বর কোশ্চেনটা না পারলেও দাগাই। এই যে ইন্টিমিডেশনটা ভাইয়া, এটা পরীক্ষার হলে কিভাবে ফেস করছেন আপনি? আপনি যদি আপনার মতবাদ দিতেন তাহলে একটু বেটার হতো, মানে পরীক্ষার উম, হলের ব্যাপারটা। আমি কি করতাম, আচ্ছা আমি হচ্ছে কি করতাম, আমি প্রথমে যেগুলো 100% শিওর সেগুলো আমি দাগ দিতাম। ঠিক আছে, জি 200টার মধ্যে যেগুলো আমি শিওর যে এটার আনসার এটা, এটা আমি দাগ দিতাম। দাগ দেওয়ার পরে যখন আমি 1 থেকে 200 পর্যন্ত চলে গেছি, তারপর আমি গুনতাম যে আমি মোট কয়টা প্রশ্ন দাগ দিছি। তো ধরেন 200টার মধ্যে আমি দেখছি যে আমি 100% শিওর হয়ে 110টা দাগ দিছি বা 120টা দাগ দিছি। তখন আমি ঠিক করতাম আমি আরো কতগুলো রিস্ক নিয়ে দাগাইতে চাই। তারপরে যেগুলো মোটামুটি কনফিউজ, ওখান থেকে দাগ দিতাম। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আমার একটা টার্গেট থাকতো যে আমি 145-এর উপরে কোন একটা অ্যামাউন্ট আমি দাগ দিব, এবং আমি যে কয়টাকে 100 পারি ওটা দেখতাম, গুনতাম, তারপরে আমি সেই অনুযায়ী দাগ। এটা আচ্ছা। আমার স্ট্র্যাটেজি থাকতো। জি ভাইয়া, থ্যাংক ইউ। যে আমি আসসালামু 5টা আলাইকুম। পারিনি দেখে 6 নাম্বারটা আমার দাগ দিতে হবে এরকমটা ছিল না। ঠিক আছে, মোটা দাগে যে আমি দাগ দিতাম, এটা হচ্ছে। ওকে, পরবর্তীতে আমি সুযোগ দিচ্ছি ডক্টর সাদেকুল ইসলাম ভাই, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া। ভাই হচ্ছে আমি ওই যে একদম কম্বো বেসে অ্যাডমিট হয়েছি, আপনার এক্সাম বেসে যেটা আর কি। অলরেডি এই- ভর্তি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা তো এখন ভাই হচ্ছে কোশ্চেন, আমি তো সবসময় দেখা যায় যে এক্সাম অনলাইনেও দিতে পারবো অফলাইনেও দিতে পারবো, যেহেতু আমাদের ওই ডক্টর ডিউটি থাকে বা বিভিন্ন জি ঝামেলা থাকে। জি। কোশ্চেনটা কি আপনার সেম কোশ্চেনই থাকবে? আর হচ্ছে কোশ্চেনটা আপলোড কখন দেওয়া হয়, যে অনলাইনে দিলে আমি মানে অফলাইনে গেলে কি কোনটা সেম? কোনটা কখন দেওয়া হবে? মানে হচ্ছে আপনার ওই যে উইকলি এক্সামের যে কোশ্চেনটা, এটা যদি আমি অফলাইনে ব্রাঞ্চে গিয়ে দিই, তখন হ্যাঁ, আপনার যে কোশ্চেনটা থাকবে, আবার অনলাইনে যদি আমি এই কোশ্চেনটা মানে ওই সেম ডেতে পরীক্ষাটা দেবে, সেম এক্সামের যে পরীক্ষাটাই দেই, তাহলে কি আপনার সেটা কি অনলাইনে কি সেম কোশ্চেনটাই থাকবে কিনা? আর সেম থাকলেও ভাইয়া, কোশ্চেনটাই থাকবে কিনা, আচ্ছা এটা হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা, জি জি, ভালো প্রশ্ন। থাকলেও ভাই হচ্ছে যে এটা কখন আপলোড দেওয়া হবে, মানে কোশ্চেনটা পরীক্ষাটা কখন থেকে শুরু হবে এবং লাস্ট ডেটটা কখন থাকবে, এটা আমি আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন। আপনার এই প্রশ্নটার উত্তর এই মুহূর্তে আমার জানা নাই। হ্যাঁ, তা আপনি যদি এটা একটু কিউএনএ তে রেখে দেন, তাহলে হচ্ছে মনে হয় ভালো হয়। এখানে ওই যে আমার সাথে একজন ভাইয়া আছেন, সবুজ ভাইয়া, উনি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি এটা কিউএনএ তে রেখে দেন কোশ্চেনটা, উনি জি জানাই ভাই, দিবেন। কারণ হচ্ছে যে লাস্ট মান্থলি এক্সামের কোশ্চেনটা আপলোড দেওয়া হয় না, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি না এটা উত্তরটা জানি না, বুঝছেন তো, এটা আচ্ছা, ভাইয়ের কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। ওকে, আমরা আমরা আজকের দিনের শেষ কোশ্চেনটা নেই নাকি? আজকের দিনের শেষ কোশ্চেনটা আমি, তমা, আপনাকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করেন প্লিজ। তমা। তমা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তমা প্রবলেম আমাদের সাথে নাই। আমার সাথে এই মুহূর্তে আছেন আসিফ। আসিফ, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করুন প্লিজ। আসিফ। আচ্ছা, আসিফও প্রবাবলি আমাদের সাথে কি আছেন? আসিফ আছেন? ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি আসিফ। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আন্ডার গ্রাজুয়েটে সেকেন্ড ক্লাস প্রাপ্তি কি ক্যাডার হওয়ার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় কোনো বাধা কিনা? আন্ডার গ্রাজে মানে সিজিপিএ 3 না থাকা? জি জি জি। আন্ডার থ্রি থাকলে কোনো সিজিপিএ 3 না সমস্যা হবে নিয়ে না? বা 3-এর নিচে নিয়ে ফরেন ক্যাডার পর্যন্ত আমি হইতে দেখছি। একদম রিসেন্ট বিসিএস, আমি অনেক আগের কথা বলবো না, একদম রিসেন্ট বিসিএস আমি হইতে দেখছি। ঠিক আছে, সিজিপিএ 3ও নাই, ফরেন ক্যাডার হয়েছে, এটা আছে। ওকে। আচ্ছা, আশা করি আসিফ তার উত্তর পেয়েছেন। আচ্ছা, আমি এবার একটু চলে যাই, আমাদের কিউএনডে তে বেশ অনেকেই কোশ্চেন করেছেন। আহ, জনি জিজ্ঞেস করেছেন এডুকেশন ক্যাডার কি বোথ ক্যাডার পরে? জনি, উত্তর হচ্ছে এডুকেশন হচ্ছে একটা টেকনিক্যাল ক্যাডার। আপনি শুধু টেকনিক্যাল আবেদন করেও এডুকেশন পেতে পারেন, বোথ ক্যাডার আবেদন করেও এডুকেশন ক্যাডার পেতে পারেন।
একজন জিজ্ঞেস করেছেন, অদ্রি জিজ্ঞেস করেছেন আমি মোট কয়টা বিসিএস দিয়েছি, উত্তর হচ্ছে আমি মোট 4টা বিসিএস দিয়েছি। অরিক জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ টু প্রিপেয়ার ইফেক্টিভলি টু রিড মোর ইন লেস টাইম, হাউ টু স্টে মোটিভেটেড অল দ্য টাইম। অরিক, এটা একটা খুবই কঠিন টাস্কিং। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা বেশ সময় উপযোগী একটা প্রশ্ন, এবং এটার সঠিক উত্তর আমি নিজেও জানি না। তবে আহ, বেশি বেশি পড়া অল্প সময়ের মধ্যে, এটার জন্য আমার মনে হয় যে আহ, মনোযোগ মনোযোগ কতটুকু মনোযোগ দিচ্ছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যত বেশি মনোযোগ দিবেন ইনপুট তত বেশি যাবে মাথায়। আর এই সময়টার মধ্যে মোটিভেটেড থাকার জন্য আপনার যদি একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে যদি আপনি লালন করে সামনের দিকে আগান, আপনি মোটিভেশন পেতে পারেন। মানুষের দোয়া নিবেন, বাবা মার কাছ থেকে, এবং চারপাশ থেকে পজিটিভিটি নিবেন। ঠিক আছে, এবং আপনার মতো যারা এই সিচুয়েশন আছে তাদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনি, আমার মনে হয়, ওভারঅল খুব বেশি মানে লোনলি কিংবা ডিপ্রেশনের দিকে আপনি নাও যেতে পারেন। নাহিয়ান প্রশ্ন করেছে রিটেন এবং প্রিলির প্রিপারেশন একসাথে নিলে প্রিপারেশন ভালো হবে, প্রিলির পাশাপাশি রিটেনের বই ঘাটা উচিত? নাহিয়ান, আমি সাধারণত স্টার্টারদের জন্য বলি শুধুমাত্র প্রিলি প্রিপারেশনই নিতে। তারপরে প্রিলি প্রিপারেশন যদি একটা দফায় গিয়ে ওকে হয়ে যায়, তারপরে আপনি রিটেনের প্রিপারেশন নিতে পারেন। বাট একদম শুরু থেকে রিটেন নিয়ে ঘাটাঘাটি না করাটা ভালো, মানে জিরো স্টেজে রিটেন নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, আসিফ জিজ্ঞেস করেছেন স্নাতকের 2য় শ্রেণী প্রাপ্ত বিসিএস ক্যাডার হওয়ার পথে কোনো বাধা কিনা, উত্তর হচ্ছে না। আপনি বিসিএস এর রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় ভালো করে আপনি বিসিএস এ ভালো করতে পারেন। দোলন জিজ্ঞেস করছেন উত্তর বইগুলো পড়লে কি বাইরের বইগুলো পড়ার দরকার হবে কিনা। দোলন, কয়টা বই পড়বেন? এত কিছু কি পড়া সম্ভব একটা মানুষের পক্ষে? তো সুতরাং এত কিছু তো পড়ার দরকার না। আর কত পড়বেন? আগে এক সেট শেষ করেন, তারপরে যদি আপনার আরো পড়তে মন চায় আপনি আরো পড়েন, অসুবিধা নেই। এখানে পড়া যত বেশি পড়বেন তত ভালো, খারাপ না, বাট আগে তো পড়তে হবে, এত কিছু পড়ে তো শেষ করতে হবে। আচ্ছা, জয়, রিভিশন কিভাবে করব? ভাই, একই জিনিস বারবার পড়া, একই জিনিস বারবার পড়া, একই জিনিসের চোখ বুলানো। তোমার জিজ্ঞেস করছেন ভাই সাহিত্য অংশ মনে রাখা যায় কিভাবে? তোমার সাহিত্য অংশগুলোর জন্য ক্লাস করলে অনেক উপকার পাওয়া যায়। আপনি যত বেশি ক্লাস করবেন দেখবেন যে অনেক কনটেক্সট, অনেক কিছু বা গল্প কাহিনী এগুলো শুনে আপনার সাহিত্যের অনেক কিছু মনে থাকবে। ঠিক আছে, সো ক্লাসগুলো একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি এবং রিভিশন আর একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি। আচ্ছা, মরিয়ম জিজ্ঞেস করছেন ভাই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব? এইবার আমার ফার্স্ট বিসিএস উইদাউট প্রিপারেশনে গেছিলাম, বাট 120-এর পর আমার আর টাইম ছিল না। নেগেটিভ মার্কস কিভাবে মিনিমাম করা রাখা যায়? মরিয়ম, এটা হচ্ছে আপনার পড়াশোনার লেভেলটা যত বাড়বে, আপনার জানার লেভেলটা যত বাড়বে, সময় তত কম লাগবে এবং আপনার নেগেটিভ খাওয়ার টেন্ডেন্সিটাও তত কমে আসবে বলে আমার বিশ্বাস। কৃষ্টি জিজ্ঞেস করছেন স্যার কিছু সাবজেক্ট এভরি ইয়ার হার্ড অ্যান্ড আনকমন হয় যেগুলো ইউজুয়াল রিসোর্স থেকে পাওয়া যায় না, সাচ এস সায়েন্স, কম্পিউটার, বাংলা, ওইগুলা কোত্থেকে প্রিপারেশন নিলে স্যাটিসফ্যাক্টরি ওয়েতে আনসার করতে হবে? আচ্ছা কৃষ্টি, যেগুলো অনেক বেশি কঠিন এগুলো তো আপনার পারার দরকার নাই, প্রিলিমিনারি তো 200-তে 200 পাওয়ার বিষয় না। সো আপনার বেশি কঠিন গুলা বাদ দেন, অ্যাভারেজ 120 পাওয়ার মতো বা 130 পাওয়ার মতো প্রস্তুতি নেন। আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট প্রিলিমিনারি স্ট্র্যাটেজি। জয়দেব সরকার জিজ্ঞেস করেছেন 47 বিসিএস যদি স্পেশাল হয় তাহলে কি 47 প্রিলি ব্যাচ কি 48 হিসাবে শিফট হবে? জয়দেব, উত্তর সঠিক, যখন যেটা থাকবে তখন সেটার জন্য এটা শিফট হবে। আচ্ছা, খোকন জিজ্ঞেস করছেন ভাই আমি 46 পরীক্ষা দিয়েছি ম্যাথ আইসিটি বিজ্ঞানের প্রিপারেশন ছাড়া। আচ্ছা, আমি 47-এর জন্য নতুন করে শুরু করব নাকি আগের প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে প্রিপারেশন শেষ করব? নতুন করে শুরু করব নাকি আগের প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে প্রিপারেশন শেষ করব? খোকন, আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি, আপনি যদি একটু সহজ করে আমার জন্য লিখে দেন তাহলে আমার মনে হয় বেটার হয় আমার থেকে। রুকু জিজ্ঞেস করেছেন ভাইয়া উত্তরণে একবার প্রতিটা বই শেষ করার পর আবার কি রিভাইজ করা হবে? রুকু, রিভিশনটা আপনি করবেন। হ্যাঁ, রিভিশনটা আপনার করে দায়িত্ব। রেকর্ডেড ক্লাসগুলো আপনার পোর্টালে থেকে যাবে, 6 মাস আগের ক্লাসটাও আপনার পোর্টালে থেকে যাবে। প্রিলির পাশাপাশি রিটেনের বই ঘাটা উচিত, লাভ হয়? টুকটাক ঘাটতে চাইলে ঘাটতে পারেন, বাট প্রিলি হচ্ছে ফার্স্ট টার্গেট। মার্জান হিমি জিজ্ঞেস করছেন ভাই আমি 47 বিসিএস এ ফার্স্ট দিচ্ছি, কাভার কি করতে পারবো? আগেও কিছু পড়ি নাই। অবশ্যই পারবেন, আপনি যদি এখন থেকেই লেগে পড়ে যান অবশ্যই শেষ করতে পারবেন এই সময়ের মধ্যে, বাট পুরোটা টাইম সিরিয়াস রাখতে হবে। নিশান জিজ্ঞেস করছেন ভাই আমি ইংরেজি কম পারি, কি করতে পারি? আপনি ইংরেজি যদি কম পারেন আপনি আগে ইংরেজি বিভিন্ন চ্যাপ্টার গুলোকে আইডেন্টিফাই করেন, একটা একটা করে চ্যাপ্টার সলভ করেন, একটা একটা করে চ্যাপ্টারের জন্য ক্লাস করেন এবং একটা একটা করে চ্যাপ্টারের জন্য পরীক্ষা দেন। ইনশাল্লাহ এই উপায়ে আপনার ইংরেজির ভীতি খুব দ্রুতই কমে আসবে। সো মোটামুটি অনেক আসলে এত এত প্রশ্ন, আমি ফেসবুক থেকে কয়েকটা প্রশ্ন একটু অ্যাটেন্ড করি। ফেসবুক থেকে একজন প্রশ্ন করেছেন যারা গণিতে খুবই দুর্বল তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে কিনা?
এইচ এম শরীফ হুসাইন ভাই, আলাদা করে কোনো ক্লাসের মনে হয় কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, বাট আপনি একই ক্লাসের ভিডিও বারবার দেখতে পারবেন। সাবিনা ইয়াসমিন জিজ্ঞেস করছেন, স্যার বিসিএস পরীক্ষার আগে সশরীরে ফাইনাল মডেল টেস্ট হয়, সেখানে প্রথমে 50 জনকে পুরস্কার দেওয়া হয়, আমরা অনলাইনে কি সেই প্রশ্নগুলোর পরীক্ষা দিতে পারবো? পুরস্কারের জন্য জন্য নয়, জাস্ট আমরা প্রশ্নগুলো পাবো কিনা। সাবিনা, আমার জানা মতো অনলাইন এবং অফলাইনের প্রশ্নটা আলাদা হয়। হ্যাঁ, দুইটা এক প্রশ্ন না। ওকে। সাবিনা ইয়াসমিন আরো জিজ্ঞেস করছেন, স্যার স্পেশাল বিসিএস মানে কি, কষ্ট করে বলবেন। স্পেশাল বিসিএস জিনিসটা হচ্ছে যেমন 39তম বিসিএস বা 42তম বিসিএস, ওটা বিসিএসটা সব ক্যাডারের জন্য হয়নি, শুধুমাত্র ডাক্তার বা নির্দিষ্ট একটা ক্যাডার সিলেকশনের জন্য যদি হলো যে ওটা শুধুমাত্র ডাক্তারদের জন্য হয়েছে, এরকম একটা যদি বিসিএস আসলো যে শুধুমাত্র শিক্ষা ক্যাডার নিয়োগ দিবে আর কোনো ক্যাডার না, তাহলে সেটা একটা স্পেশাল বিসিএস হতে পারে। ঠিক আছে। আচ্ছা, সাম্যে জিজ্ঞেস করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করলে কি বিসিএস প্রিপারেশন নেওয়া ডিফিকাল্ট? সাম্যে, আমি তো দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও ক্যাডার হতে, তো আমি দেখেছি, আমি তো দেখছি আমার চারপাশে, আমার পরিচিত আছে বেশ কয়েকজন যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে বিসিএস এ ক্যাডার হয়েছেন এবং ক্যাডার হওয়ার পর সার্ভিসে ভালোও করছেন, এরকমও বেশ কয়েকজন আছে। ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার অংশ থেকে আজকের আলোচনা। আমার আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন, সেক্ষেত্রে আমিও একটা ফিডব্যাক পাবো, আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আজকের লাইভটা এখানেই শেষ করতে চাই। আমি কি লাইভটা আজকে এখানে শেষ করতে পারি? আচ্ছা, আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে সেটা আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো, আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো কিছুতে মনে কষ্ট লেগে থাকে, কোনো কিছু খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, এবং আমাকে জানিয়ে দিবেন যে আমার কি ভুল হয়েছে, তাহলে ইনশাল্লাহ আমি আমার ভুলটা শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি ওরিয়েন্টেশন ক্লাস নেওয়ার জন্য। তো ভাইয়াও ভালো থাকবেন। আর এর মধ্যে দিয়ে আসলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি শেষ হলো। তো আমি শুরুতে যেমনটা বলেছিলাম আপনাদের আরো কিছু ক্লাস ক্লাস ওয়াইজ আসলে দিক নির্দেশনা আমি হচ্ছে লাস্টের দিকে দেব। তো প্রথমে যেটা বলেছি আর একবার একটু রিপিট করি, আমাদের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে দুজন ভাইয়া থাকবেন, একজন হচ্ছে ভোকালে থাকবেন আর একজন ভাইয়া থাকবেন কিউএনএ তে। তো ভোকালের ভাইয়ার সাথে হচ্ছে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্স ইউজ করবেন। আর পাশাপাশি ভাইয়া ক্লাস শেষে যদি সময় থাকে বা ক্লাস শেষের দিকে আমরা কিছু কিছু বা মোটামুটি অনেকগুলো ক্লাসে আসলে হ্যান্ড রেজ নিব। তো সেই ক্ষেত্রে এই যে আজকে যেমন কনভারসেশন করলেন সেভাবে কনভারসেশন করতে পারবেন। আর পাশাপাশি যে টপিক বা যে সাবজেক্টটা পড়ানো হবে সেটা রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে কিউএনএ বক্সে করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্লাসের একটা ইয়ে বললাম। আর ক্লাসগুলো অবশ্যই জুমে হবে আপনাদের। আপনারা যারা জুম থেকে আজকে আছেন তারা তো আছেনই, আর ফেসবুক থেকে যারা শুনছেন তারা তো আশা করব খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন। তো আপনারা জুম অ্যাপটা ইনস্টল করে নেবেন। আর আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবেন আর পিডিএফটা কোথায় পাবেন। আচ্ছা, আশা করি আপনারা হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনাদের রুটিনটা কোথায় পেলাম যদি দেখাই আপনাদেরকে। উত্তরণ ডট একাডেমি এইখানটাতে গেলে আপনারা এই যে ডাউনলোড রুটিন, হ্যাঁ এই অপশনটাতে যাবেন। ফ্রি কোর্সের রুটিনটা উপরে আছে, আর আমাদের নতুন যে রুটিনটা এইখানে কিন্তু পার্ট ওয়ানের রুটিনটা দেয়া আছে। আপনারা কাইন্ডলি হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া আরেকটা যেটা দেখাতে চাচ্ছিলাম, ক্লাসের শেষে আপনারা রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবেন এবং পিডিএফটা কোথায় পাবেন। তো আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা যেভাবে লগ ইন করেন, আর আমি ডিরেক্টলি জয়েন করে দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ইন্টারফেস হচ্ছে আপনাদের কার্ডে শো করে আর কি। হ্যাঁ, তো এখানে জয়েন করার পর হচ্ছে লাইভ ক্লাস অপশনে হচ্ছে আপনারা যে লাইভ ক্লাসগুলো থাকবে সেটা শো করবে। লাইভ এক্সামের এইখানটাতে হচ্ছে আপনাদের লাইভ এক্সাম গুলো শো করবে। আপনারা যদি প্র্যাকটিস এক্সাম দিতে চান এইখান থেকে কিন্তু ইজিলি দিতে পারেন। আর কিউএনএ সার্ভিস তো আছেই। আর সেই সাথে আমাদের ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পরে, হ্যাঁ আপনার হচ্ছে এই যে পাস্ট ক্লাস যে অপশনটা এইখানে হচ্ছে মূলত আমাদের রেকর্ডেড যে ভিডিও আর হচ্ছে ক্লাসের পিডিএফ এটা কিন্তু পাবেন। আমি ক্লিক করেছি, তারা একটু সময় নিচ্ছে নেটের জনিত কারণে। আচ্ছা, একটু সময় নিচ্ছি আমরা।
একটু নেটটা স্লো হচ্ছে, এর জন্য আসলে আসতে একটু দেরি হচ্ছে। যাই হোক, পাস্ট ক্লাস অপশন থেকে এই যে চলে এসেছে, এখান থেকে হচ্ছে আপনারা ভিডিও অপশনটাতে হচ্ছে ক্লাসের ভিডিওটা পাবেন। আর নোট অপশন থেকে হচ্ছে ভাইয়ারা যে ক্লাসগুলো নেবেন সেটার পিডিএফটা পাবেন হচ্ছে এখান থেকে। আর পাস্ট এক্সাম থেকে আপনারা বিগত যে এক্সামগুলো সেগুলো আপনারা হচ্ছে দেখতে পাবেন। আর এখানে কিছু প্র্যাকটিস এক্সাম থাকবে, আর পাশাপাশি আপনাদের এখানে কিন্তু এই যে কোশ্চেন ব্যাংক একটা অপশন আছে। আচ্ছা, আমাদের একটু ওয়েবসাইটে কাজ চলছে, এর জন্য এটা আর কি শো করছে না। তো এখান থেকে কিন্তু আপনারা বিগত সালের যে বিসিএস এর কোশ্চেন গুলো এইখান থেকে পেয়ে যাবেন কোশ্চেন ব্যাংকে, হ্যাঁ। আর মান্থলি অ্যাফেয়ার্স এ এইখান থেকে হচ্ছে আপনারা প্রতি মাসের যে আপডেট নিউজ গুলো বা আপডেট যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এছাড়া আপনারা থাকতে থাকতে আপনারা হচ্ছে জেনে যাবেন আরো বাকি সব ইনফরমেশন গুলো। তাছাড়াও যদি কোনো আপনাদের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন করতে পারেন যে কোনো প্রবলেমের জন্য। তাছাড়া আপনাদের নিকটস্থ যে উদ্ভাসন মেশের যে ব্রাঞ্চগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানা থাকলে সেখান থেকেও জানতে পারবেন। আর বইয়ের ব্যাপারে জানার জন্য আপনারা হচ্ছে আমাদের ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি রকমারিতে কিন্তু আপনাদের বইগুলো পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আপনারা খুব সহজে সেখান থেকেও কালেক্ট করতে পারেন। আপনি পারিয়া জিজ্ঞেস করেছেন কোর্স কতদিন চলবে। এটা হচ্ছে আপনাদের এই কোর্স তো আজকে থেকে মানে বলা যায় যে শুরু হলো। আপনাদের টোটাল হবে 100টা ক্লাস আর কি, হ্যাঁ। তো যেহেতু আপনাদের প্রোগ্রেসিভ ব্যাচের ক্লাস ধরে নেওয়া যায় 5 থেকে 6 মাসের মতো। হ্যাঁ শুভ ভাই, এটা হচ্ছে আপনাদের 47 এর আগে পর্যন্ত আর কি, ওকে। আচ্ছা, মোটামুটি এই ছিল আপনাদের আজকের মতো কোশ্চেন গুলো। আমি চেষ্টা করেছি আপনাদের অ্যান্সার গুলো করার জন্য। আর রুটিনটা চেয়েছেন কয়েকজন, আমি এই চ্যাট বক্সে আবার রুটিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি এখান থেকে নিয়ে নেবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বার আপনারা কল করবেন, পাশাপাশি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, এখানেও আপনারা কল করতে পারেন। হ্যাঁ, দুটো নাম্বারই দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো দরকারে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আচ্ছা, রূপা আপু জিজ্ঞেস করেছে এক্সামের টাইম কয়টায়। এখানে আপনারা রুটিনটা যদি একটু ফলো করেন সেখানে কিন্তু দেয়া আছে আপনাদের যেদিন যে যে এক্সাম, হ্যাঁ, ওই দিনে হচ্ছে রাত 12টা থেকে শুরু হবে, পরের দিন রাত 11টা 55 পর্যন্ত, এর মধ্যে আপনারা এক্সামটা কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, আপনারা কিন্তু যেদিন যে লাইভ এক্সাম গুলো হবে, হ্যাঁ, সেই দিন রাত 12টা থেকে শুরু করে পরের দিন হচ্ছে রাত 11টা 55 পর্যন্ত আপনারা কিন্তু এক্সাম গুলো দিতে পারবেন। আর অফলাইনে যারা দিতে যাচ্ছেন, আপনাদের কিছু এক্সাম জানেন যে আপনার অফলাইনেও দিতে পারবেন যারা কম্বো ব্যাচে আছেন। তো সেক্ষেত্রে আপনারা ব্রাঞ্চে একটু যোগাযোগ করে যাবেন। আচ্ছা অনুপ ভাইয়া, এই কোশ্চেনটা আপনি নেক্সট ক্লাস আবার একটু কাইন্ডলি জানাবেন, আমি চেষ্টা করবো। এই মুহূর্তে আসলে আমি শিওর না আসলে, হ্যাঁ। যারা অনলাইন ব্যাচে আছেন তাদের সব পরীক্ষাগুলো হচ্ছে অনলাইনে দিতে হবে, আর যারা কম্বো ব্যাচে আছেন তারা অনলাইন অফলাইন দুইটা ওয়েতেই দিতে পারবে।
কিন্তু ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দেওয়ার আগে আপনারা কাইন্ডলি একটু ব্রাঞ্চে কল করে যাবেন, আপনারা নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে, অথবা এমনও হতে পারে যারা কম্বো ব্যাচে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি এমন হতে পারে যে হ্যাঁ আপনি যে ব্রাঞ্চে ভর্তি হয়েছেন সেই ব্রাঞ্চে নেই, কোথাও একটা গেছেন কোনো একটা দরকারে, কোনো একটা কাজে, হ্যাঁ সেখানে আমাদের যে উত্তরণের মানে উদ্ভাসন মেশের যে ব্রাঞ্চগুলো আছে সেখানেও কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে ঢুকলে উদ্ভাসন মেশের সবগুলো ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে, কাইন্ডলি একটু জাস্ট কন্ট্যাক্ট করে যাবেন। হ্যাঁ তাসফিক ভাই, আশা করি সেম, তারপরেও একটু ডিফারেন্ট হলেও হতে পারে, সেক্ষেত্রে আপনার একটু জাস্টিফাই করে নেবেন কাইন্ডলি। না সুমন ভাই, আমাদের ওইরকম কোনো গ্রুপ নেই হোয়াটসঅ্যাপের। আমাদের ফেসবুক পেজ আছে www.facebook.com/উত্তরণ একাডেমি, আর একটা হচ্ছে www.facebook.com গ্রুপস উত্তরণ একাডেমি একটা আছে, আর একটা ইউটিউব চ্যানেল আছে আপনার www.youtube.com/c/উত্তরণ/future। ক্লাস হচ্ছে আজকে থেকে শুরু হলো, আপনাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এর পরবর্তী ক্লাস রুটিনটা যদি একটু ফলো করেন যে সিলেবাস বিশ্লেষণ এবং রিডিং ম্যাটেরিয়ালস সম্পর্কিত, তার পরবর্তী ক্লাস হবে পরীক্ষার কৌশল। আর সাবজেক্টিভ যে ক্লাসটা শুরু হবে এটা হচ্ছে 20 তারিখে বাংলা সাহিত্য লেকচার 1 এটার মাধ্যমে, হ্যাঁ। আচ্ছা জাহিদ ভাই, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আপনি চাইলে এই পরামর্শটা আমাদের হেল্পলাইনে কল করেও কিন্তু জানাতে পারেন। আচ্ছা রুকু কোশ্চেন করেছেন। আচ্ছা ওকে ফাইন, এর পরবর্তীতে আমাদের যে ক্লাসটা হবে আপনারা কাইন্ডলি ওই ক্লাসে একটু ভাইদেরকে এই কথাটা মানে এই কোশ্চেনটা বলবেন, ভাইয়েরা হয়তো একটা ভালো সাজেশন দেবেন। তো ওকে ফাইন, আমি চেষ্টা করেছি আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য। তো আজকের মতো আমরা ক্লাসটা শেষ করছি, পরবর্তী ক্লাস আপনাদের হচ্ছে 13 তারিখ। আশা করি আজকের মতো সবাই থাকবেন, আর ফেসবুক থেকে যারা শুনছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের মতো তাহলে আমরা শেষ করছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।